আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা মনে হয় স্টার্ট করতে পারি, কিন্তু পার্টিসিপেন্ট অনেক কম, অনেক কম। আমাদের 45 আজকে প্রেজেন্ট হওয়ার কথা। আর সবারই ফরেন ট্রেড আছে, এবং আমাদের ডিক্লারেশনও ছিল যে আজকে আমরা ম্যাথ ক্লাসটা নিব। জয়নুল ভাই আছেন মার্কেন্টাইল ব্যাংক? জয়নুল ভাই মার্কেন্টাইল ব্যাংক। সাবা আপু আছেন প্রিমিয়ার ব্যাংক। দুজনের কেউ নাই? আপনাদের দুজনের ডেডিকেশন অনেক বেশি ছিল ক্লাসের জন্য, ম্যাথ ক্লাসের জন্য। So, আমরা শুরু করছি। প্রথমত, প্রথম কন্ডিশন হচ্ছে আমরা যে ম্যাথটা করব এখন, বা এখন করার চেষ্টা করব। সেলিম ভাই জয়েন করেছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সেলিম ভাই। আমাদের সেলিম ভাই জয়েন করেছেন। ওনার ট্রেড এক্সামটা নাই, বাট তারপরেও উনি ট্রেডের প্রতি খুব ফ্যাসিনেটেড, দ্যাটস ওয়াই জয়েন করেছেন, থ্যাংক ইউ। আর আমাদের ফরেন ট্রেডের জন্য মানে ম্যাথের জন্য 10 মার্কসের ম্যাথ, এইটা কোনোভাবে ভুল করা যাবে না। এটা হচ্ছে মানে আমার এন্ড থেকে কন্ডিশন, কোনোভাবে ভুল করা যাবে না। আমরা এখন ক্লাস নিচ্ছি, ইট ইজ আওয়ার এক্সট্রা ক্লাস। সো আমরা আসলে প্রসেসটা বলে দিব। টোটাল ম্যাথটা আজকে অনেকে যারা রেকর্ডিং দিয়ে শুনেছেন গত ক্লাসের, তাদের কাছে হয়তো মনে হতে পারে যে আরো কোনো জায়গায় হয়তো ভাইয়া একটু বললে সুবিধা হবে। দ্যাটস আমরা ক্লাসটা নিচ্ছি এখন। আর এটা আমরা আবার ক্লাস নিব, বাট ওই ক্লাসটা হবে রিভিউ। আমরা কিন্তু আজকে যে ক্লাসটা আমি শেষ করব, শেষ ক্লাস শেষ করার পরে আপনারা নিশ্চয়ই দেখেছেন সিনopসিসটা যাদের কাছে আছে, আমি গ্রুপে শেয়ার করেছি। এটা কিন্তু আমাদের কোনো না কোনো পার্টিসিপেন্ট পরীক্ষা মানে ম্যাথ করেছেন। সো 98, 99, 100 পর্যন্ত ম্যাথ করা আছে। আমরা ম্যাথটা বোঝানোর পরে আপনাদেরকে কাজ দিয়ে দিব, বাকি অংশটুকু আপনারা করবেন, অর্থাৎ 101 এবং 102 এটুকু পর্যন্ত ম্যাথ আপনারা করবেন। সবকিছু মিলিয়ে 96 থেকে 102 পর্যন্ত সবগুলি ম্যাথ আপনাদের প্র্যাকটিস হবে, প্র্যাকটিস করতে হবে আপনাদের। ঠিক আছে, 96 থেকে 102 যেটা রিপিটেড আসছে, যে প্যাটার্নটা রিপিটেড আসছে, কেউ মনে করলে সেম প্যাটার্ন নাও করতে পারেন। আমরা ক্লাস শেষে বলে দিব কোন কোন ম্যাথটা করতে হবে আপনাদের। রিপিটেড ম্যাথ যেটা থাকবে সেটা করার দরকার নেই, যেটা রিপিটেড না সেই ম্যাথগুলি আপনারা একত্রে করে আপনাদের গ্রুপে খাতা সাবমিট করলে হবে, আমার কাছে দেখালো হবে, যে কোনোভাবে দেখালে হবে। মানে কোনোভাবে এই ম্যাথ মার্কসটা কমানো যাবে না। 10 ম্যান্ডেটরি পেতে হবে আপনার ফরেন ট্রেডে পাশ করতে হলে। যারা মনে করছেন যে ফরেন ট্রেড ভাইয়া ম্যাথ যদি না থাকে তাহলে আমার পাশ করতে কোনো অসুবিধা আছে কিনা, ডেফিনেটলি নাই, কিন্তু ফরেন ট্রেডে ম্যাথ আপনি এত সোজা ম্যাথ কেন পাশ করবেন না, বা কেন বুঝবেন না, বা কেন করবেন না? আমরা মাত্র ক্লাস স্টার্ট করেছি, এই অবস্থায় ম্যাথটা আমরা কমপ্লিট করে দিচ্ছি। আপনারা ট্রায়াল বেসিসে ম্যাথ করবেন, বলে দিব 4টা 5টা বা 6টা ম্যাথ করতে। এতটুকু সোজা করে দেওয়ার পরে তো কঠিন হওয়ার বা মানে না পারার কোনো প্রশ্ন উঠে না। সো আমরা আমাদের বেস্ট এফোর্ট দিব আমরা। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে যে আমাদের এফোর্টটাকে আপনারা অনার করবেন। মানে আমি ফরেন ট্রেডের ম্যাথটা কারেক্ট চাই পরীক্ষার অ্যান্সারে, সোজা কথা। এখন দৈবভাবে কোনোভাবে এরর হয়ে গেলে সেটা আলাদা ইস্যুস, বাট আপনার কনসেপচুয়ালি আপনি যাতে পরীক্ষার হলে যাওয়ার আগে বলেন যে ভাই ম্যাথ যেরকমই আসুক না কেন আমি ম্যাথ দিতে পারবো। পরীক্ষার হলে ভুল হলে ইট ইজ নট ইউর ডিউটি। জাস্ট আপনি বলে যেতে হবে, ভিতরে কনফিডেন্সটা গ্যাদার করতে হবে যে ভাইয়া আমি ম্যাথটা দিতে পারবো। আমি ওই ওই কনফিডেন্সটা আপনার মধ্যে এনরিচ করতে চাই, এবং সেজন্যই আমাদের ম্যাথটা আগে ক্লাস নেওয়া। ম্যাথের ক্লাসের পরে আপনারা ট্রায়াল রেকর্ডিং বা প্র্যাকটিস সবকিছু সম্ভব, সবকিছু সম্ভব। গত ব্যাচে আমাদের সাথে একজন ছিলেন, উনি মানে সোফার আই নো হি ইজ নট, হি ওয়াজ নট ট্রেড গাই। সো অনেকগুলি কনসেপচুয়াল ইস্যুতে উনি পারপ্লেক্স ছিলেন, অ্যান্সার করতে পারছিলেন না, বুঝতে পারছিলেন না। কয়েকবার আমাকে জিজ্ঞেস করেছেন, এবং কয়েকবার ম্যাথ নিয়ে উনি বসছেন, আমার সাথে কথা বলেছেন ক্লাসের পরে। ফাইনালি যেটা হলো, ম্যাথ পরীক্ষা দেওয়ার ফরেন ট্রেড পরীক্ষা দিয়ে আসার পরে উনি
মানে জাস্ট পরীক্ষা হওয়ার 10 মিনিটের মাথায় ওনার মানে ম্যাথটা করে আমাকে প্রশ্ন ছবি তুলে ম্যাথটা পাঠিয়েছে গ্রুপে যে ইজ ইট কারেক্ট অর রং। জাস্ট 10 মিনিট পরে, মানে আমার মনে হয় হল থেকে বের হয়ে মোবাইলও নেয় নাই উনি, এর মধ্যেই ওই সাদা পেজের মধ্যে ম্যাথটা করেছে, করে ছবি তুলে দিয়েছে। আমি বলেছি ভাই আপনার ম্যাথটা হয়েছে, তারপরে বললো যে ভাইয়া এখন আমি গাড়িতে উঠবো, কারণ আমি ম্যাথের প্রতি বা আপনি যেভাবে ডেডিকেটেডলি আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, ম্যাথ ভুল হলে আমার নিজের কাছে নিজেকে ক্ষমা করতে পারবো না। সো আপনার মধ্যে এই ইন্টিগ্রিটিটুকু ক্রিয়েট হোক, ক্রিয়েট হলে দেখবেন ইনশাল্লাহ হবে। ওকে, তাহলে আমরা শুরু করবো। আমরা এতক্ষণ কথা বলেছি বেসিকলি অনেকেই জয়েন করেছেন একটু লেটে, তাদেরকে মানে অ্যাকুমুলেট করার জন্য। সোফার আমরা শুরু করতে পারি। খুব ইজি কনসেপ্ট, মাথায় কোনো ধরনের চাপ নিব না, যার যেখানে প্রবলেম হবে জিজ্ঞেস করব। এইটাই শেষ ক্লাস না, ম্যাথে আমরা আবার রিভিশন ক্লাস নিব, সো কোনো চাপ নাই। আমরা শুধু আপনাকে আর্লি অ্যালার্ট দেওয়ার জন্য, প্র্যাকটিস ইনভলভ করার জন্য ম্যাথের ক্লাসটা আগে নিচ্ছি। ফরেন ট্রেড ম্যাথ, 3 ধরনের ম্যাথ আসবে পরীক্ষায়। আমরা প্র্যাকটিস করব 3 ধরনের ম্যাথ, বলা চলে 3 ধরন না, 4 ধরনের ম্যাথ। একটা হচ্ছে এক্সপোর্টের একটা ম্যাথ করব, ইম্পোর্টের একটা ম্যাথ করব, ক্রস রেট বের করার একটা ম্যাথ করব, বাইং রেট সেলিং রেট বের করার একটা ম্যাথ। এই 4টা ম্যাথ আমরা মূলত আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 4টা ম্যাথের মধ্যে ক্রস রেট যেটা, সেটা আসলে বাইং রেট সেলিং রেটের ইম্পোর্ট এবং এক্সপোর্টের ম্যাথের পার্ট হবে। তো মানে কেউ যদি ডিসলি মনে রাখে যে আসলে ভাই যদি কমিয়ে করার চেষ্টা করি বা একটু কম হয় তাহলে আসলে কটা, তাহলে 2টা ম্যাথ, 2টা ম্যাথ করলে হবে। 2টা ম্যাথ থেকে একটা ম্যাথ মাস্ট আপনাদের আসবে, মাস্ট। প্রথমে আমরা একটু ফাউন্ডেশন নিয়ে কথা বলবো। ফাউন্ডেশন নিয়ে কথা বলবো, ইজি করে নিবেন, কেউ কোনো চাপ নেবেন না, রিকোয়েস্টেড এভরিওয়ান। একটা ডিসক্লেমার আছে সবার জন্য, যারা আমার সাথে ফরেন ট্রেডের ম্যাথ করবেন তারা কোনো ধরনের ইউটিউব ভিডিও, কোনো ধরনের বই, অন্য কারো লেকচার, অন্য কারো কনসেপ্ট, অন্য কারো ওপিনিয়ন ম্যাথের মধ্যে নিতে পারবেন না। মানে আমার সাথে যারা মানে পড়ছেন, আমি যেটা বলবো সেটাই রুল অফ থাম, এর বাইরে আর কোনো কথা নেই, এর বাইরের কোনো কনসেপ্টও আপনার মাথায় নিতে পারবেন না। এটা হচ্ছে ডিসক্লেমার। যদি নিতে যান, পরীক্ষার হলে আপনার এলোমেলো হবে ম্যাথ। দোষটা আমার না, দোষটা আপনারও না, দোষটা সিস্টেমের। হ্যাঁ, এলোমেলো হবে ম্যাথ। আপনি একটা ম্যাথ এখান থেকে 4 রকম নিয়মে করা যায়, অনেস্টলি স্পিকিং 4 রকম নিয়মে করা যায়। আমরা যে নিয়মটা করবো আপনার মাথায় শুধু ওই নিয়মটাই সেট করবো। আমি তো প্রশ্ন আউট করে দিচ্ছি, 2টা ম্যাথ করবেন, 2টা ম্যাথ থেকে একটা ম্যাথ আসবে, আরেকটা ম্যাথ আপনার অন্য পার্ট থেকে আসবে। তাহলে এত সোজা স্টেপের পরে কেন আপনি মানে পারপ্লেক্স হবেন, কেন আপনি ডিফারেন্ট ডেটাকে অ্যাকুমুলেট করবেন? আমাদের প্রায় দেখি আমি যে এইটা ওই একটু ইউটিউবে একটা ভিডিও দেখি অথবা অন্য জায়গায় একটা ভিডিও দেখি, নেভার এভার করা যাবে না। কারণ আমরা যে প্যাটার্নটা করব সেই প্যাটার্নটাই আপনি মাথায় রাখবেন। আমরা ডেফিনেটলি মেথডটা একটু বড় করব, বাট এইটা একটু ইজি করে পড়তে হবে, এই হচ্ছে মূল কথা। প্রথমে 4টা টপিকস নিয়ে আমরা আলোচনা করব। একটা হচ্ছে ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট কোটেশন, আরেকটা হচ্ছে বাইং রেট অ্যান্ড সেলিং রেট। সো ডিরেক্ট এবং ইনডিরেক্ট কোটেশন বলি বা বাইং রেট সেলিং রেট বলি, এইটা আসলে কি মিন করে? ডিরেক্ট এবং ইনডিরেক্ট কোটেশন মানে কি? আমরা যখন কোনো একটা ফরেন কারেন্সি, আমাদের আমাদের তো এটা বুঝতে কোনো অসুবিধা নাই যেটা আমরা আসলে ফরেন কারেন্সি নিয়ে ডিল করছি, ফরেন কারেন্সি নিয়ে আলোচনা করছি। সো ফরেন কারেন্সির আলোচনায় 2টা কারেন্সির এক্সচেঞ্জ হবে। তা আমি ধরে নিচ্ছি যে এক ইউএসডি, একটা হচ্ছে ডলার, আর এটার এক্সচেঞ্জ করা যাচ্ছে বর্তমান মার্কেট প্রাইস অনুযায়ী 123 বিডিটি, অথবা 125 দিলাম, 125 বিডিটি। তাহলে এইটা আসলে আমি কি করেছি, এখানে 2টা আলাদা আলাদা কারেন্সির মধ্যে একটা রিলেশন আমি শো করেছি। 2টা আলাদা আলাদা কারেন্সির মধ্যে যদি কোনো রিলেশন আমি শো করি, সেই শোকৃত রিলেশনটাকেই বলা হয় কোটেশন। আমি ব্যাখ্যা করেছি কোটেশন নামক ওয়ার্ডটা। ঠিক আছে, 1 নম্বর। আমার মনে হয় এটা কেউ কারো কোনো সমস্যা নাই। এটা ডলার না হয়ে রুপি হতে পারে, এটা ডলার না হয়ে জিবিপি হতে পারে, এটা বিডিটি না হয়ে ইউরো হতে পারে, এটা অন্য কোনো কারেন্সি, অন্য কোনো কারেন্সি, অন্য কোনো। 2টা কারেন্সির মধ্যে যখন একটা রিলেশন অথবা এক্সচেঞ্জ করার একটা টেন্ডেন্সি শো করা হয় যেই প্রসেসের মাধ্যমে, দ্যাট ইজ কল্ড কোটেশন। সেকেন্ড, এই কোটেশনটাকে 2টা অংশে ভাগ করা হয়, একটা হচ্ছে ডিরেক্ট কোটেশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট কোটেশন।
ডিরেক্ট কোটেশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট কোটেশন। ডিরেক্ট কোটেশন কাকে বলে, এটা পার্থক্যের মধ্যেও আপনাদের আছে পরীক্ষায় প্রশ্ন। ডিরেক্ট এবং ইনডিরেক্ট কোটেশনের মধ্যে পার্থক্য আলোচনা করেন, সাজেশনে এটা দেওয়া আছে। সো ডিরেক্ট কোটেশন মানে কি? ডিরেক্ট কোটেশন মানে হচ্ছে আপনার লোকাল কারেন্সি যেটা, আপনার লোকাল কারেন্সি যেটা, সেইটা যখন সেইটা যখন ডিনোমিনেটেড পজিশনে থাকবে, আর ফরেন কারেন্সিটা যখন একক স্ট্রাকচারে বিদ্যমান থাকবে, তখন সেটাকে বলা হয় ডিরেক্ট কোটেশন। শক্ত দুই তিনটা ওয়ার্ড বলেছি, ডিনোমিনেটেড, একক কারেন্সি। একক কারেন্সি বলা হয় এটাকে, অর্থাৎ এক কোন একটা কারেন্সি দিলাম, আর এই কারেন্সির কনভার্সন রেটটা হচ্ছে এটা, এটাকে বলা হয় ডিনোমিনেটেড কারেন্সি। লোকাল কারেন্সি যেটা, কোন একটা কান্ট্রির লোকাল কারেন্সি যেটা, সেইটা যদি ডিনোমিনেটেড পজিশনে থাকে আর ফরেন কারেন্সিটা যদি একক পজিশনে থাকে, তখন সেই ধরনের কোটেশনটাকে বলা হয় ডিরেক্ট কোটেশন। সে ফর এক্সাম্পল, আমি বাংলাদেশের জন্য এক্সাম্পল সেট করব। সো বাংলাদেশের জন্য লোকাল কারেন্সি হচ্ছে বিডিটি, ফরেন কারেন্সি অন্য সকল কিছু। তো আমি বাংলাদেশের সাথে ধরে নিলাম ইউএসডির সাথে আমি কনভার্ট করব, তাহলে এক ইউএসডি সমান 125 বিডিটি। এটা ডিনোমিনেটেড কারেন্সিটা হচ্ছে বিডিটি, মানে লোকাল কারেন্সি। সো যে, আর ফরেন কারেন্সি ডলার হচ্ছে এক, এটা হচ্ছে একক কারেন্সি। সো যেহেতু ডলার ফরেন কারেন্সিটা একক কারেন্সি আছে, লোকাল কারেন্সিটা ডিনোমিনেটেড, সো এই কোটেশনটাকে আমি বলবো ডিরেক্ট কোটেশন। অল্টার, লোকাল কারেন্সি হচ্ছে বিডিটি, এক বিডিটি, আমি বি দিয়ে বিডিটি লিখলাম, এক বিডিটি সমান 0.59 রুপি। আবার আমরা চলে আসি, লোকাল কারেন্সিটা যদি ডিনোমিনেটেড থাকে, তাহলে আমরা সেটাকে বলবো ডিরেক্ট কোটেশন। লোকাল কারেন্সিটা যদি একক থাকে, ফরেন কারেন্সিটা যদি ডিনোমিনেটেড থাকে, তাহলে আমরা সেটাকে বলবো ইনডাইরেক্ট কোটেশন। লুক, লোকাল কারেন্সি বিডিটি, এইটা একক পজিশনে আছে, আর ফরেন কারেন্সিটা ডিনোমিনেটেড পজিশনে আছে, সো এটাকে আমরা বলবো ইনডাইরেক্ট কোটেশন। আমরা দুইটা এক্সাম্পল দিব, মানে এখন আপনাদের কোয়েশ্চেন জিজ্ঞেস করব, আপনারা অ্যান্সার দিবেন। আমি বাস করছি ইন্ডিয়ায়। আমি বাস করছি ইন্ডিয়ায়, এক্সাম্পলের পরে আপনাদের কোয়েশ্চেন নেব, কারো কোনো আমি বাস করছি ইন্ডিয়ায়। স্বাভাবিকভাবেই আপনাদের প্রশ্ন করতে গেলে একটু পেঁচিয়ে প্রশ্ন করতে আমার ভালো লাগে, সেজন্য আমি পেঁচানো কোশ্চেন করছি। আমি বাস করছি ইন্ডিয়ায়, আই এম এ সিটিজেন অফ ইন্ডিয়ান ইন্ডিয়ান। সো আমি ইন্ডিয়ান কাজ করছি। বিডিটি মানে বি মানে বিডিটি, টাকা, টাকা, এটা মানে রুপি, এটা মানে টাকা। আমি বাস করছি ইন্ডিয়ায়, আমি বাস করছি ইন্ডিয়ায়, বলেন এইটা ডিরেক্ট কারেন্সি, ডিরেক্ট কোটেশন না ইনডিরেক্ট কোটেশন? ইনডিরেক্ট কোটেশন। ইনডিরেক্ট কোটেশন কোটেশন। ইনডিরেক্ট কোটেশন স্যার। ইনডিরেক্ট কোটেশন, ইনডিরেক্ট কোটেশন। ইনডিরেক্ট কোটেশন। কেউ কে আছেন যে এটা ডিরেক্ট কোটেশন বুঝতে পারছেন? যিনি থাকেন বলেন, কোনো সমস্যা নেই, আমরা প্রবলেম সলভ করলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। কারো কি মনে হচ্ছে যে এটা ডিরেক্ট কোটেশন? আমি কিন্তু মানে শুরুতে বলেছি আমি ইন্ডিয়ান নাগরিক, নট বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিক হলে আমার মানে কারেন্সি হতো বিডিটি। আমি যেহেতু ইন্ডিয়ান নাগরিক, তাহলে আমার এখন কারেন্সি হচ্ছে রুপি। সো রুপি যদি আমার লোকাল কারেন্সি যদি এককে থাকে, তাহলে আমরা সেটা জানি কি ইনডিরেক্ট কোটেশন। ডিরেক্ট। সো ইনডিরেক্ট। এক, আপনাদের কিন্তু আমি মানে যখন মাইক ওপেন করতে বলি, ওপেন থাকলে একটু সবাই একটু সেন্সিটিভ থাকবেন সাউন্ডের ব্যাপারে। ওকে, তাহলে 1 রুপি সমান 1.5 বিডিটি, এইটা হচ্ছে ইনডিরেক্ট কোটেশন। আই এম রিসাইডিং ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে বাস করি। 1 ইউরো সমান 137 বিডিটি। ডিরেক্ট স্যার। এইটা ডিরেক্ট কোটেশন। ডিরেক্ট, ডাইরেক্ট কোটেশন। ডিরেক্ট কোটেশন। ডিরেক্ট কোটেশন, ডিরেক্ট ডাইরেক্ট কোটেশন। কারো কোনো কনফিউশন আছে
এনি কনফিউশন? No, sir. নাই। আমরা কি ডিরেক্ট আর ইনডিরেক্ট নিয়ে আর কোনো কথা বলার দরকার আছে? এনি কোয়েশ্চেন? না। তাহলে আমরা একটু সামনে যাব। ঠিক আছে, ভেরি গুড। তাহলে ডিরেক্ট কোটেশনের ক্ষেত্রে আমরা জানি ডিরেক্ট কোটেশনের ক্ষেত্রে আমার লোকাল কারেন্সিটা ডিনোমিনেটেড থাকবে, আর ইনডিরেক্ট কোটেশনের ক্ষেত্রে লোকাল কারেন্সিটা একক পজিশনে থাকবে। পরের স্টেপে চলে আসি, বিড রেট এবং আস্ক রেট। বিড রেট এবং আস্ক রেট বলতে কি বোঝায়? আমি $1 সমান দুইটা কারেন্সিকে পাশাপাশি লিখলাম। 101 মানে এটা বিডিটি আর কি। দুইটা কারেন্সিটাকে একটা টান দিয়ে এরকম লিখলাম, 121.50। আমি বাংলাদেশে বাস করি, তাহলে ডলার হচ্ছে একক, বাংলাদেশের টাকাটা হচ্ছে ডিনোমিনেটেড। এটা ডিরেক্ট কোটেশন নাকি ইনডিরেক্ট কোটেশন? Direct quotation. মানে Sir, direct quotation, sir. ডিরেক্ট কোটেশন। কারো কোনো Yes, কনফিউশন sir. আছে? দুইটা দেখে একটু No, sir. হতভম্ব হচ্ছে। আমি দুইটাকে ধরেন একটাই Sir, ধরলাম, ডিনোমিনেটেড, sir, বিডিটি ডিনোমিনেটেড। sir, একটা হচ্ছে buy rate, একটা হচ্ছে ask rate. ঠিক আছে, সো এবার তাহলে এটাও ডিরেক্ট কোটেশন। এখানে দুইটা রেটকে আমি সাবমিট করেছি, এখানে আমি দুইটা রেটকে সাবমিট করেছি। সো দুইটা রেটের মধ্যে প্রথম যে রেট, এটার একটা ফর্মাল নাম আছে, এটার নাম হচ্ছে বিড রেট অথবা বাই রেট। আর এইটার শেষে যেটা থাকে সেটার একটা ফর্মাল নাম আছে, সেটার নাম হচ্ছে আস্ক রেট। আরেকটা নাম আছে না? সেল রেট। সেলিং রেট। সেলিং রেট, গুড, ভেরি গুড। সেলিং রেট, বাই রেট জাকির ভাই, প্রথমটা। হ্যাঁ, আচ্ছা ইনডাইরেক্ট কোটেশন তো আমরা এটাই বুঝলাম যে যদি লোকাল কারেন্সিটা আপনার ডিনোমিনেটেড হয় এবং অন্য কারেন্সিটা যদি একক ইউনিটে হয়, তাই না? জি জি। তাহলে এইখানে $1 সমান বিডিটি 121, এটা ইনডাইরেক্ট কোটেশন হবে না? এটা ইনডিরেক্ট ডিরেক্ট কোটেশন। ডিরেক্ট সিঙ্গেলের ক্ষেত্রে ইনডাইরেক্ট। আচ্ছা, দেখেন এটা আমার লোকাল কারেন্সিটা কি? Denominator. BDT. বিডিটি। বিডিটি যদি ডিনোমিনেটেড থাকে তাহলে সেটাকে আমরা কোথায় নিব? Independent. Direct, sir, এটা। Direct হ্যাঁ, quotation. বিডিটিকে যদি আমরা লোকাল কারেন্সিটাকে ডিনোমিনেটেড করি, আর ফরেন কারেন্সিটা যদি একক এককে ইউনিটে থাকে, থাকে। তাহলে আমরা সেটাকে কোথায় নিব? Sir, direct quotation, sir. ডিরেক্ট কোটেশন স্যার, ডিরেক্ট কোটেশন। যদি এই যে যেমন ইউর লোকাল কারেন্সি ইজ ইউরো, সো 1 ইউরো, ইউর লোকাল কারেন্সি ইজ ইউরো, 1 ইউরো যদি থাকে তাহলে এটা ইনডিরেক্ট, আর ইউরোটা যদি ডিনোমিনেটেড থাকে তাহলে এটা ডিরেক্ট কোটেশন। আমার এখানে বিডিটিটা ডিনোমিনেটেড, সো এটা ডিরেক্ট কোটেশন। ঠিক আছে, বুঝতে পারছি? জি জি জি। বিডিটি 121 থেকে 121.50। ওকে, তাহলে এটা ডিরেক্ট নোটেশন, কারো কোনো সমস্যা নাই। এটাকে বলা হয় বাইং রেট বা বিড রেট, এটাকে বলা হয় সেলিং রেট বা আস্ক রেট। বাইং রেটটা সবসময় ছোট হয়, সেলিং রেটটা সবসময় বড় হয়। ওয়াই? কারণ হচ্ছে আমরা যখন কোন একটা ডলার রেডি করি বা ডলারের রেট ফিক্সড করি, এটা আসলে ব্যাংক ফিক্সড করে। সো ব্যাংকের পার্সপেক্টিভ থেকে আমি সব সময় চিন্তা করব, আমি কখনো কাস্টমারের পার্সপেক্টিভ থেকে চিন্তা করব না। তার মানে এখানে কাস্টমারের সাথে যদি বাই সেলের কোনো বিজনেস হয়, তাহলে $1 এগেনস্টে কাস্টমারের কাছ থেকে যদি আমার কিনতে হয়, তাহলে কাস্টমারকে আমি দিব, বাই করবো 121 রেটে, সেল করব হচ্ছে 150 রেটে। পুরোটাই ব্যাংকের হিসাব, কিন্তু কাস্টমারের না। কারণ কাস্টমার যেখানে কম রেটে কিনবে, ব্যাংক সেখানে বেশি রেটে বিক্রি করতে চাইবে। আবার কাস্টমার যেখানে বেশি রেটে বিক্রি করতে চাইবে, কাস্টমার সেখানে কম রেটে কিনতে চাইবে। সুতরাং দুইটা জায়গার মধ্যে আমি কখনো মার্চ করতে পারবো না। আমি দুইটা জায়গার মধ্যে একটা কম্বিনেশন রাখবো। কম্বিনেশন হচ্ছে অলওয়েজ আই এম ট্রিটিং, যে আমি ব্যাংকে আছি এবং ব্যাংকের রেটটাকে আমি প্রেফার করবো। তো ব্যাংক এবার বিজনেস করবে, ব্যাংক যদি কোনো ডলার বাই করতে চায় তাহলে সে সবসময় কম রেটে বাই করবে।
স্বাভাবিক। আপনাকে যদি বলি আপনি বাজার থেকে কোনো মানে মাছ কিনতে যান, আপনি বলবেন যে একটু দামাদামি করে যদি একটু কম পাই, অথবা মাংস কিনতে বলেন একটু 50 টাকা কম হলে তো ভালো, বলি। মানে আপনি কমে বাই করতে চাবেন। আবার যদি আপনাকে এবার সেল করতে বলি, আপনার মোবাইল সেটটা সেকেন্ড হ্যান্ড সেল করবেন, আপনার এটা কত গুণ বের হবে, বের হয়ে এটা 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 100 টাকা, 1000 টাকা বাড়াইতে পারলে আপনার জন্য ভালো। সো অলওয়েজ বিজনেস টেন্ডেন্সিটা হচ্ছে বাইং রেটটা সবসময় সকল এন্টিটির জন্য কম, সেলিং রেটটা সকল এন্টিটির জন্য বেশি, আর রেটটা সাধারণত ব্যাংক যেহেতু ফিক্সড করে, সো আমরা ব্যাংকের কনসিডারেশনটা এখানে রাখবো। এজন্য অলওয়েজ বাইং রেটটা কম হয়, সেলিং রেটটা বেশি হয়। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে বাইং রেট সবসময় কম এবং সেলিং রেট সবসময় বেশি হয় কেন, আমাদের যুক্তিটা যেটা বলছি এটাই হচ্ছে মূল কারণ। তাহলে বাইং রেট সেলিং রেটের কথা আমাদের শেষ, ডিরেক্ট কোটেশন ইনডাইরেক্ট কোটেশনের কথা শেষ। এখন আমরা যাব নতুন একটা টপিকস নিয়ে, সেটা হচ্ছে ক্রস রেট। ক্রস রেট কাকে বলে? আমি তো দ্রুত আগাচ্ছি না, তাই না? ঠিক আছে না? স্লো আছি তো? Yes, sir. আরো ফাস্ট যেতে হবে না? স্লো যেমন আছি তেমন থাকবো? ওকে। ঠিক আছে স্যার। ওকে ওকে, এখন আমরা আসবো ক্রস ওই যে রেট। ভাই আপনার আপনার যে ইয়েগুলা পিছনের যে ভিডিও গুলা যেগুলো দেখছি, ঠিক আছে, সেগুলো তো সব একই কথা। আমরা মোটামুটি সব যারা দেখেছি তারা মোটামুটি বুঝে গেছি, একটু ফার্স্ট গুলো সমস্যা হবে না আশা করি। যারা রেকর্ডিং দেখছেন রেকর্ডিং এর কনফিডেন্স কি? রেকর্ডিং দেখার পর আমি আমি এক্সপেক্ট করছিলাম যে একটু সবাই বলবে যে একটু দ্রুত যাই। রেকর্ডিং দেখেন না এমন কেউ আছেন? আছেন আছেন আছেন, 2-3 জন থাকার কথা। রেকর্ডিং দেখেন না এমন কেউ আছেন? সবাই জি আমি রেকর্ডিং আছি ভাইয়া। কয়েকজন আছেন। যারা যারা রেকর্ডিং দেখছেন তাদের কাছে এটা সোজা লাগার কথা, অত কঠিন না। একটা দুইটা দুইটা কিছু জায়গায় হয়তো কনসেপচুয়ালি কিছু প্রবলেম হবে, আদারওয়াইজ খুব বেশি ঝামেলা হওয়ার কথা না। ওকে, আমরা যাচ্ছি। ক্রস রেট। ক্রস রেট বলতে কি বোঝায়? ক্রস রেট হচ্ছে দুইটা দুইটা রেট সেট করা থাকবে আপনার জন্য। সেই দুইটা রেটের রেটের মধ্যে দুইটা রেট সেট করা থাকবে। সেই দুইটা সেটের মধ্যে একটা ভিন্ন কারেন্সি থাকবে, একটা কমন কারেন্সি থাকবে। এখানে ক্রস কারেন্সি হবে সব সময় তিনটা রেটের কম্বিনেশনে দুইটা কোটেশন। তিনটা রেটের কম্বিনেশনে দুইটা কোটেশন, এই কথাটা খুব জরুরি। ক্রস রেটটা সবসময় তিনটা রেটের কম্বিনেশনে দুইটা কোটেশন। তাহলে তিনটা রেটের কম্বিনেশনে যেহেতু দুইটা কোটেশন, তার মানে দুইটা কোটেশনের মধ্যে একটা কমন কারেন্সি থাকবে। ক্রস রেট মানে হচ্ছে ওই কমন কারেন্সিটাকে বাদ দিয়ে বাকি দুইটা কারেন্সিকে একটার সাথে আরেকটার কম্বিনেশন ক্রিয়েট করার প্রসেসকে বলা হয় ক্রস রেট ক্যালকুলেশন। তাহলে ক্রস রেট ক্যালকুলেশন হচ্ছে দুইটা দুইটা কোটেশনের মধ্যে যখন কমন যে কারেন্সিটা থাকবে সেই কারেন্সিটাকে বাদ দিয়ে বাকি যে দুইটা কারেন্সি থাকবে সেই দুইটা কারেন্সিতে কনভার্ট করার প্রসেসটাকে বলা হয় ক্রস রেট। আমরা যেমন দেখি প্রথমে এইখানে লেখা আছে ইউরো/ইউএসডি। এটা একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ? ইউরো/ইউএসডি, যখন কোনো একটা ম্যাথে ইউরো/ইউএসডি এরকম কথা লেখা থাকবে, তার মানে বুঝতে হবে প্রথমটা হচ্ছে বাম দিকের জন্য, মানে এটা হচ্ছে একক এক, আর পরের স্ল্যাশের পরের অংশটা হচ্ছে ডিনোমিনেটেড, মানে এটা আসলে এখানকার যখন স্ল্যাশ দেওয়া থাকবে। সেম একই রকম USD/JPY, তার মানে ইউএসডি হচ্ছে একক আর জেপিওয়াই হচ্ছে এইটা। এবং আমি বলছি এটাকে দুইটাকে ক্রস রেট বের করার জন্য আমি ইলিজিবল মনে করব যদি দুইটার মধ্যে একটা কমন কারেন্সি থাকে। ইয়েস, এই ইউএসডি এবং ইউএসডি কমন কারেন্সি। এবার আমার প্রশ্ন হচ্ছে, এবার তাহলে আমি ইউরো এবং জেপিওয়াই এর মধ্যে ক্রস কারেন্সি বের করব। এখন ইউরো এবং জেপিওয়াই এর মধ্যে ক্রস কারেন্সি বের করতে গেলে আমি কি 1 ইউরো সমান ডিনোমিনেটেড জেপিওয়াই বের করব, নাকি 1 জেপিওয়াই সমান ডিনোমিনেটেড ইউরো বের করবে? এটা ওরা আমাকে প্রশ্নে বলে দিব, এটা নিয়ে আমার মাথা গরম করতে হবে না। এই জায়গাটাতে আমাদের প্যাচ হয় এবং এই জায়গাটাতে আমরা ভুল করে আসি সবাই পরীক্ষা। এটা এখানে অনেক রকম মেথডে করা যায়। আমি একটা মেথড ফলো করি এখানে আমার সাথে কথা বলে, তারপরে অন্য একটা ইউটিউবে দেখে আরেক রকম ফলো করি, অন্য একজন টিচার আরেক রকম বললে সেটা ফলো করি। কোনো যদি মানে ম্যাথ
কোনো মানে বই দেখি, সেখানে আরেক রকম ফলো করি। আমি জাস্ট আপনাদের এই এক্সাম্পলের জন্য আমরা পরে একটা ম্যাথ আপনাদের ওই এরকম কোটেড একটা জায়গা থেকে এনে আপনাদেরকে দেখাবো একটু পরে। সো প্রথমে কমন কারেন্সিটা বাদ যাবে, বাকি দুইটা কারেন্সি থাকবে। এখন ইউরোটা কি একক হবে, জেপিওয়াইটা ডিনোমিনেটেড হবে, এটা ওরা ম্যাথে বলে দিব, ওইটা নিয়ে আমার মাথা গরম করার দরকার নেই। কমপ্লিটলি আমি ওইটা নিয়ে মাথা গরম করব না, প্লিজ। আমি ওইটা নিয়ে মাথা গরম করব না, একদমই আমি ওইটা নিয়ে মাথা গরম করব না। ওকে, এবার আমরা চলে আসি, যদি এই রেটটা, ডান দিকের রেটটা সিঙ্গেল থাকে, দেখেন বাইং রেট এবং আস্ক রেট দেওয়া না থাকে, তাহলে ম্যাথটা আমরা করব একরকম। যদি বাইং রেট এবং সেলিং রেট দেওয়া থাকে, তাহলে আমরা ম্যাথটা করব আরেক রকম। দুইটা প্রসেস। এখানে দেখেন বাইং রেট এবং সেলিং রেট একটা একটা আর আমরা ধরেন ক্যালকুলেশন করলাম ইউরো স্ল্যাশ জেপিওয়াই, মানে ইউরো একক, জেপিওয়াইটা হচ্ছে ডেনোমিনেটেড। যেটাই বের করি না কেন, আমাদের ক্রস রেট বের করার জন্য একটা রুল অফ থাম আছে, আমরা সেই রুল অফ থামটা মনে রাখবো, সবার জন্য ইম্পর্টেন্ট এটা। আমি ধরেন বের করতে গেলাম ইউরো স্ল্যাশ জেপিওয়াই, ওরা বলছে যে ইউরো স্ল্যাশ জেপিওয়াই বের করতে, এই জন্য আমি বের করছি, এটা আমি ইচ্ছা করে বের করছি না। যখনই কোনো ক্রস রেট আমি বের করতে যাব, তখন আমার কাজ হচ্ছে, আমি যেইটার এখানে কিন্তু একটা কমন কারেন্সি আমি বাদ দিয়ে দিচ্ছি, এটা আমার হচ্ছে প্ল্যান। আমি যেটা করব সেটা হচ্ছে, প্রথমে যেই সংখ্যাটা থাকবে সেটাকে উপরে রাখবো, নিচের জায়গাটা ফাঁকা রাখবো, মাঝখানে ক্রস চিহ্ন দিব, আবার একটা দাগ দিব। এবার এখানে নিচের জায়গা ফাঁকা, এখানে উপরের জায়গা ফাঁকা, এটা যেহেতু জেপিওয়াই নিচে, জেপিওয়াই দিব নিচে। আর মাঝখানের যে অংশটুকু, যে দুইটা জায়গা ফাঁকা আছে, সেখানে ওই যে এখানে যে কমন কারেন্সিটা বাদ পড়েছে, সেই কারেন্সিটা দিব, ইউএসডি। ইউএসডি ক্রস রেট আমি সব সময় এই মেথডে করব, কখনোই এই মেথডটা চেঞ্জ করব না। এখন আমি তো ইচ্ছা করে ইউরো স্ল্যাশ জিপিপি করছি, যদি ওরা পরীক্ষায় বলতো যে আচ্ছা স্যার এটা ইয়ে করেন, জেপি স্ল্যাশ ইউরো করেন, জেপি স্ল্যাশ ইউরো করছি আমি, সমান একই রকম মেথড। প্রথমে দুইটা টান দিয়ে দিব, মাঝখানে একটা ক্রস চিহ্ন দিব, যেটা উপরেরটা সেটা উপরে দিব, যেটা নিচেরটা সেটা নিচে দিব, মাঝখানে দুইটা ইউএসডি আছে, ইউএসডি দিয়ে দিব। ডান। এবার আমি যদি এটাতে যাই, তাহলে প্রথমে রেজাল্ট লিখি ইউরো, এটাকে যদি সুন্দর করে লিখি তাহলে তো এরকম লিখবো, ইউরো স্ল্যাশ ইউএসডি, এটাই তো হয়, স্ল্যাশটাকে আমি ভাগ দিয়ে দিচ্ছি আর কি। তাহলে এটা মানে হচ্ছে ইউএসডি স্ল্যাশ ইউরো স্ল্যাশ ইউএসডি, মানে ইউরো স্ল্যাশ ইউএসডি এটা। সো আমি এটার পরিবর্তে লিখবো 1.10 ইন্টু, এটা মানে ইউএসডি স্ল্যাশ জেপিওয়াই, ইউএসডি স্ল্যাশ জেপিওয়াই, এটার মানে হচ্ছে 110। দুইটা যদি গুণ করি তাহলে রেজাল্ট হলো 121। প্রথম। এবার দ্বিতীয় পার্টে আসি, আমরা তো উল্টা করে করছি, দুইটাই দেখানোর চেষ্টা করছি। এটা বলছে জেপিওয়াই স্ল্যাশ ইউএসডি, মানে এটার উল্টাটা, এটা আগে এটা পরে। যদি এটা আগে হয় এটা পরে হয়, তাহলে এটা আসলে এরকম হবে না, এটা হয়ে যাবে। আমি যদি মনে করি দুই রকমই করতে পারি, আপনার কাছে যেটা সোজা মনে হয়। আপনি যদি মনে করেন যে এটা তো এরকম নাই, তাহলে এরকম করতে হলে এটাকে কি করতে হবে, 1 দিয়ে ভাগ করতে হবে। 1 দিয়ে যদি ভাগ করি, তাহলে ইউএসডিটা উপরে হয়ে যাবে আর জেপিওয়াইটা নিচে হয়ে যাবে, ইন্টু, এখানে দেখি আমার এখানে দেওয়া আছে ইউরো স্ল্যাশ ইউএসডি, এখানে ইউএসডি স্ল্যাশ ইউরো, সেম একই রকম, এটা উল্টো হয়ে গেছে। আমি দিব 1 ভাগ ইউরো স্ল্যাশ ইউএসডি। সো 1 ভাগ, এটা এবার মিলে গেছে, কিন্তু ইউরো ইউএসডি স্ল্যাশ জেপিওয়াই, ইউএসডি স্ল্যাশ জেপিওয়াই মিলে গেছে, এখানে হবে 110 ইন্টু 1 ভাগ 1.10। এটার মান বের করব, এটার মান বের করব, সিম্পল। বলেন এখানে
কারো বুঝতে কোনো অসুবিধা আছে? এনি এনি ইস্যুস? যতটুকু ম্যাথ করেছি এই জায়গাটুকুতে আমরা সিঙ্গেলি করেছি, এইটা বিট রেট আস্ক রেট দিয়ে হতে পারে, আমরা জাস্ট সিঙ্গেলি করেছি। এই ফর্মুলাটা নিয়ে কারো কোনো অসুবিধা আছে কিনা? সিম্পল একটা ফর্মুলা আমরা এখান থেকে পড়বো, আর অন্য কোনো কিছু মাথায় রাখবো না। বিট রেট আস্ক রেটের মানে ইস্যু আমার ক্লিয়ার, ডিরেক্ট ইনডিরেক্ট কোটেশনের ইস্যু আমার ক্লিয়ার। এখন ক্রস রেটের কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করছি। কারো কোনো অসুবিধা আছে? এনি প্রবলেম? ভাইয়া ওই যে আমরা যখন বিট রেটটা আস্ক রেট বানাই ফেলি, ওই যে উল্টাই দিলে, এখানে তো সেরকম কিছু হচ্ছে না, না? অঙ্ক করার সময় এমনিতে দুইটা রেট যখন থাকে। এখানে তো সিঙ্গেল রেট দেওয়া আছে, এই জন্য ওটা হবে না। আচ্ছা। ওকে, ম্যাডাম যেটা বলেছেন যে এখানে উল্টানো যায়, উল্টানো পাল্টানো যেটা, এটা হচ্ছে আমরা সিঙ্গেল রেটে দেখছি, একটু পরে আমরা বিড এবং আস্ক রেট দেখে আবার দেখব। আমার কথা হচ্ছে ফর্মুলা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? যদি কোনো জায়গায় আমার যদি হুবহু এই বিড এবং আস্কের মধ্যে না মিলে, তাহলে এটা 1 দিয়ে ভাগ করে আমি এটাকে এক্সচেঞ্জ করে ফেলতে পারি। এরকম ফর্মুলা নিয়ে কারো কোনো অসুবিধা নাই তো? আমি কাটবো। না স্যার, না স্যার। ওকে, হ্যাঁ, আমার একটা বিষয় প্রবলেম ছিল, কি বলবো? জি জি একটা বিষয় আমার একটু প্রবলেম ছিল, কি বলবো? জি জি বলেন। সেটা ছিল আমি ওই সেভেন্থ এক্সামের ম্যাথটা করেছিলাম আজকে বাসায় একা একাই। তা আমি দেখলাম যখন আমি ওই 1 দিয়ে একটা সংখ্যা যখন ভাগ দিছি, 4 ডিজিট নিছি, সেখানে যে লাস্টে আমি জিমিনাইকে দেখাইলাম, ওরা বললো যে 6 সংখ্যা না নিলে অ্যাকুরেট ফিগারটা আসবে না। এতে বিষয়টা কি বলবেন আমাকে? ওখানে বুঝতে পারছেন আমার কোশ্চেনটা? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, দশমিকের পরে আপনার হুবহু রেজাল্ট মিলতে হবে এরকম কোনো কথা নেই। দশমিকের পরে যদি 3 ঘর নিয়ে করেন নিতে পারেন, 2 ঘর নিয়ে যদি করেন নিতে পারেন, 4 ঘর নিয়ে যদি করেন নিতে পারেন, 6 ঘর নিয়ে করেন দিতে পারেন। তবে বেশি ঘরে যাওয়ার দরকার নাই, ফরেন ট্রেডের ম্যাথে 4 ঘরের বেশি যাওয়ার দরকার নেই, আপনার হুবহু রেজাল্ট আসার দরকার নেই। কারণ দশমিকের পরের অংশটুকু কখনো দেখে না টিচাররা, আগের অংশটুকু মিললেই হলো। ইভেন 50-100 টাকা গ্যাপ হলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে, দেখেন দশমিকের আগের লাস্টে অংশটুকু মিললে। লাস্টে যখন আমি ব্যাংক যে টাকাটা পে করবে অথবা যে ব্যাংক টাকাটা যে আপনার কাছে কিনবে, তখন হুম, কিন্তু আর দশমিকের ঘর থাকে না, তখন কিন্তু লাস্টে যায় দেখা যায় ওই দশ টাকায় চলে টাকা আসে। 15 টাকা বা 6-7 টাকায় ডিফারেন্স হয়ে যায় কোনো এই সমস্যা নাই, কোনো সমস্যা নেই, দশমিকের কম নেই। কোনো এটা কি সমস্যা নেই। সমস্যা হবে নাকি? আমি পাশে অ্যাপ্রক্সিমেটলি লিখে দেবো এটা? না, তবে আপনার স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে আপনি 4 ঘর নেবেন, হ্যাঁ, 4 ঘর নিয়ে তারপর আপনি অ্যান্সার করবেন, দশমিকের পরে 4 ঘর নেবেন। হ্যাঁ, আর একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছিল 98 থেকে সেভেন্থ এক্সামের যে কটা ম্যাথ আছে সব কটা আমি সলিউশন করেছি। এর বাইরে কি কোনো ম্যাথ মানে থাকার পসিবিলিটি আছে? 96 থেকে 102 পর্যন্ত করবেন, আর কোনো কিছু করতে হবে না। হ্যাঁ, 96 থেকে 102 পর্যন্ত করা হয়ে গেছে। এর বাইরে কি কোনো ম্যাথ থাকার পসিবিলিটি আছে, মানে কার কোনো নিয়ম আছে কিনা? না না, আর কোনো নিয়ম নাই। ঠিক আছে। একটু আমার একটা কথা ছিল তাহলে যদি- আচ্ছা, আমরা Hello? ম্যাথের প্রসেসটা যাই, যারা অ্যাডভান্স ম্যাথ করেছেন তাদের জন্য, মানে আমরা লাস্টের দিকে আপনাদের কোশ্চেন নিব। যদি অ্যাডভান্স লেভেলের হয় তাহলে লাস্টের দিকে নিব, আর যদি এই ম্যাথ রিলেটেড হয় তাহলে এখন নিব কোশ্চেন। হ্যাঁ, কি এই ম্যাথ রিলেটেড? ঠিক আছে, পরে বলো। হ্যাঁ, মানে আমরা ম্যাথ কমপ্লিট করার পরে তারপরে আপনার অ্যাডভান্সমেন্টের ইস্যুটা আপনি কভার করবেন। আচ্ছা, এখানে আপনাদের একটা ম্যাথ আসছে, আমরা ক্রস রেটের আরেকটা প্র্যাকটিস দেখবো এই জায়গাটাতে। 98-তে একটা ম্যাথ আসছে, এই ম্যাথটাকে ব্র্যাকেট দিয়ে আমি লিখছি হচ্ছে এক্সপোর্ট রিলেটেড ম্যাথ। এক্সপোর্ট রিলেটেড ম্যাথ না ইম্পোর্ট রিলেটেড ম্যাথ, এইটা ধরাটা আপনার জন্য মেইন ঝামেলা। মানে এইটা ধরতে পারলে আপনি পরীক্ষার হলে ম্যাথটা আপনার হয়ে যাবে। এটা যদি কোনো কারণে ধরতে আপনার অসুবিধা হয় তাহলে আপনি পরীক্ষার হলে কিন্তু মানে বাইং রেট সেলিং রেট এরকম দোটানার মধ্যে অবস্থান করবেন। প্রশ্নটা যেটা লেখা আছে, ইউর এক্সপোর্টার অফ এ ডকুমেন্ট, যেটার ডকুমেন্টের ভ্যালু ডেট হচ্ছে 120 দিনের ইউজেন্স বিল অফ ইউরো 85,000 টু ইউর ব্যাংক। মানে আপনার এক্সপোর্টার একটা ডকুমেন্ট 120 দিন বাকির একটা ডকুমেন্ট আপনার ব্যাংকে সাবমিট করেছে, যেই ডকুমেন্টের ভ্যালু হচ্ছে ইউরো 85,000। ক্যালকুলেট দ্য বাইং এক্সচেঞ্জ রেট ইউজিং দ্য ফলোয়িং মেথড, অথবা ইনফরমেশন। আপনাকে বলছে যে বাইং রেটটা বের করার জন্য
নিচের মেথডটা ব্যবহার করে অলসো ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ বিডিটি টু বি পেইড বাই ইউর ব্যাংক। আপনি ব্যাংক ওই এক্সপোর্টারকে কত টাকা প্রোভাইড করবেন। অলসো ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ বিডিটি টু বি পেইড বাই ইউর ব্যাংক। ব্যাংক কাস্টমারকে কত টাকা প্রোভাইড করবে। তাহলে আপনার একজন এক্সপোর্টার, এই যে এখানে যেমন ইউর এক্সপোর্টার, সরাসরি এক্সপোর্ট রিলেটেড ম্যাথ ধরতে পেরেছি, কিন্তু অনেক জায়গায় এটা কিন্তু পারবো না। এটা আপনার লাইন স্ট্রাকচার দেখে বুঝতে হবে যে এটা ইম্পোর্ট রিলেটেড ম্যাথ না এক্সপোর্ট রিলেটেড ম্যাথ। সরাসরি ব্যাংক এখানে বাইং রেটে ডিল করবে না সেলিং রেটে ডিল করবে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যদি এক্সপোর্টার হয় তাহলে এক্সপোর্টার স্বাভাবিকভাবে কি করবে, এক্সপোর্টার হলে ঘটনাটা কি হয়, ফরেন কারেন্সিটা, এক্সপোর্টার হলে ফরেন কারেন্সিটা বিদেশ থেকে তার জন্য আসবে। এক্সপোর্টারের ক্ষেত্রে আপনি নর্মাল যুক্তি দেখান, একজন একজন ব্যক্তি বাহিরে কোনো শার্ট প্যান্ট কোনো একটা জিনিস সেল করেছে, তার এগেইনস্টে ফরেন কোনো কারেন্সি তার জন্য ব্যাংকে এসে জমা হয়েছে, ফরেন কারেন্সি। ব্যাংক ফরেন কারেন্সি ডিল করতে পারে না। ব্যাংক ফরেন কারেন্সি ডিল করতে পারে না, সরি, কাস্টমার ফরেন কারেন্সি ডিল করতে পারে না। তাহলে কাস্টমার কি করবে, কাস্টমার ব্যাংকে বলবে যে ভাই তুমি আমার এই ফরেন কারেন্সি কিনে রেখে দাও, আমি এটার এগেনস্টে তুমি আমাকে টাকা দাও। তাহলে ব্যাংক আসলে ওই এক্সপোর্টের ডকুমেন্টটা, ওই এক্সপোর্টের বিলটা কাস্টমারের কাছ থেকে কিনে নিবে। অর্থাৎ ব্যাংক ফরেন কারেন্সিটা এক্সপোর্টের ক্ষেত্রে কাস্টমারের কাছ থেকে কিনে নিবে। এগেইন আমরা যদি চলে আসি, ঘটনাটা যদি ইম্পোর্টের হয় তাহলে কি হবে, একজন ইম্পোর্টার বিদেশ থেকে গুডস আনছে, গুডসে আনার পরে এখন এটা পেমেন্ট দিতে হবে, কিন্তু তার কাছে আছে টাকা। সে ব্যাংকে গিয়ে বলল আমি তো গুডস নিয়ে আসছি, এখন গুডস আমাকে দিয়ে দেন, এই টাকাটা আপনি নিয়ে নেন। ব্যাংক বলে যে এই টাকা নিয়ে আমি কি করব, বলে যে আপনি ফরেন কারেন্সি কিনেন, কিনে আপনি ওই ওকে পেমেন্টটা দিয়ে দেন। তাহলে আপনি যখন ফরেন কারেন্সি কিনতে যাবেন, তার মানে এইবার কাস্টমারের কাছ থেকে আপনি টাকাটা নেবেন, কারণ আপনি এখন ফরেন কারেন্সি, একটু আগে যেটা ছিল এক্সপোর্টের ক্ষেত্রে ফরেন কারেন্সি এক্সপোর্টারের, সে আপনার কাছে বিক্রি করেছে, আপনি বাই করেছেন। আর এবার ফরেন কারেন্সি ইম্পোর্টারের ফরেন কারেন্সি দিতে হবে, এটা কার লাইবিলিটি, এটা ইম্পোর্টারের লাইবিলিটি। এখন আমি বললাম যে আপনার কাছে টাকা আছে, আপনার তো ফরেন কারেন্সি দরকার, বললো যে আমি তো এই জন্যই বাই করতে ফরেন কারেন্সি কিনতে আসছি, আমার কাছে এটা সেল করেন। সো ইম্পোর্টের ক্ষেত্রে ব্যাংক ফরেন কারেন্সি ইম্পোর্টারের কাছে সেল করে, এক্সপোর্টের ক্ষেত্রে ব্যাংক ফরেন কারেন্সি এক্সপোর্ট থেকে বাই করে। এক্সপোর্টের ক্ষেত্রে বাইং রেটটা অ্যাপ্লাই হয়, যেহেতু আমরা বলছি সবসময় আমরা ব্যাংকে চিন্তা করব, আর ইম্পোর্টের ক্ষেত্রে সবসময় সেলিং রেট ইউজ হয়, যেহেতু কাস্টমারকে আমরা এখানে কনসার্ন করে নিব না, ব্যাংকের কনসিডারেশনে নিব। এক্সপোর্ট ব্যাংক অলওয়েজ বাইং রেট ব্যবহার করবে, কারণ সে ব্যাংকের কাস্টমারের কাছ থেকে ওই ফরেন কারেন্সিটা কিনে নেয়। ইম্পোর্ট ব্যাংক সবসময় সেলিং রেট ব্যবহার করবে, কারণ ব্যাংক কাস্টমারের কাছে ওই ফরেন কারেন্সিটা সেল করবে। এই দুইটা কথা নিয়ে কারো কোনো সমস্যা আছে, এনি এনি ইস্যু, এই দুইটা কথার মধ্যে কারো কোনো সমস্যা আছে বুঝতে? ভাই আর একটু বলবেন বিষয়টা? কেউ একজন বলেন, অন্য কেউ একজন বলেন, যে কোনো একজন যিনি মোটামুটি বুঝতে পেরেছেন বলেন। স্যার ভাইয়া আমি বলবো। জি জি জি, রাহান ভাই। জি ভাই, এখানে হচ্ছে যে এক্সপোর্টার যিনি এক্সপোর্ট করছে কোনো প্রোডাক্ট, এক্সপোর্ট করার পরে সে একটা ডলার পাচ্ছে, সেই ডলারটা সে যখন ব্যাংকের কাছে যাবে ব্যাংক তখন ওটা কিনে নেবে। সো এক্সপোর্টারের ক্ষেত্রে ব্যাংক হচ্ছে বাই করছে, সুতরাং এখানে বাই রেটটা আসবে। আর ইম্পোর্টার যে কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করছে, বাইরের থেকে নিয়ে আসছে, তখন সে বাইরের, ওনাকে তো ডলার দিতে হবে বা ফরেন কারেন্সি দিতে হবে, তখন সে ব্যাংকে যাবে এবং ব্যাংক তার কাছে ডলারটা সেল করবে। তো সেই ক্ষেত্রে আমরা সেল রেটটা ইউজ করব। মানে হাই রেটটা। বুঝতে পেরেছেন যিনি প্রশ্ন করেছেন? যিনি প্রশ্ন করেছেন ক্লিয়ার, একদম সুন্দর করে বলেছেন রায়হান ভাই, জি জি, ক্লিয়ার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তাহলে এইটাতে যদি কারো কোনো রকম প্যাচ না হয়, ম্যাথের 50% হয়ে গেছে।
ভুল হবে না আর ম্যাথ। তারপর আপনি শুধু প্রসেস ধরে আগাবেন। আমার এখানে এই ম্যাথে যেটা বলেছে সেটা হচ্ছে এই ম্যাথে যেটা বলার চেষ্টা করা হয়েছে যে আপনার একজন এক্সপোর্টার 85,000 ইউরো আপনার কাছে নিয়ে আসছে। এখন আপনাকে বলছে ক্যালকুলেট দা বাইং এক্সচেঞ্জ রেট। তাহলে এক্সপোর্টার যদি আপনার কাছে ডলার, আপনার কাছ থেকে ডলার নিতে চায়, আপনি তার ডলার আসছে, এখন এটা আপনি কাস্টমারের কাছ থেকে বাই করে নেবেন। সো আপনি বাইং রেটটা এই ম্যাথের জন্য ব্যবহার করবেন। সো আমরা বাইং রেটে ব্যবহার করি, বা সেলিং রেটও আমি এই ম্যাথে ব্যবহার করতে মানে আনতে পারি, বের করতে পারি। আমি দুইটাই ক্রস রেটটা আগে বের করে নিব। ম্যাথের ক্ষেত্রে বলা হচ্ছে 1 ইউএসডি মানে ইন্টারব্যাংকিং ট্রানজেকশনে বলছে 1 ইউএসডি সমান ইউরো 0 এত থেকে এত, মানে এইটা 1 ইউরো, 1 ইউএসডি সমান ইউরো। সো ইউরো এটা বাইং রেট, এটা সেলিং রেট। 1 ইউএসডি সমান বিডিটি 109 এত থেকে এত, এটা বাইং রেট, এটা সেলিং রেট। আমরা বলেছি ক্রস রেটের মধ্যে 3টা কারেন্সি থাকবে, এখানেও 3টা কারেন্সি আছে। দেখেন কমন একটা, আনকমন 2টা। আমরা জানি ক্রস রেট মানে হচ্ছে কমনটাকে বাদ দিয়ে আনকমনটাকে একটার সাথে আরেকটা কম্বিনেশন করা। তাহলে ইউএসডিটা এখান থেকে বাদ যাবে, ইউরো এবং বিডিটির মধ্যে আমি কম্বিনেশন করব। এখন ইউএসডি এবং বিডিটির মধ্যে কম্বিনেশন করতে গেলে আমি হচ্ছে তার কাছ থেকে ইউরো কিনবো। তার মানে 1 ইউরো সমান কত ইউএসডি হয় সেটা আমি বের করার চেষ্টা করব। মানে আমি আসলে এই ম্যাথে ইউরো স্ল্যাশ বিডিটি বের করার চেষ্টা করব। মোটামুটি ক্লিয়ার সবাই এতটুকু? ক্রস রেট কোনটা বের করবো সেটা আমি কনফার্ম করলাম। এবার আমার এখানে বিড রেট এবং আস্ক রেট দুইটা রেটে আছে, বাইং রেট এবং সেলিং রেট দুইটা রেটে আছে। যদি বাইং রেট এবং সেলিং রেটে থাকে তাহলে আমি বাইং রেট এবং সেলিং রেটের পার্ট দিয়ে আমরা প্রথমে ক্রস রেটটা বের করে ফেলি। আমার প্রথম কাজ হচ্ছে ক্রস রেট বের করা। যখনই 3টা কারেন্সি থাকবে সেখান থেকে কমনটাকে বাদ দিয়ে বাকি 2টা দিয়ে আমি মানে ক্রস রেটটা বের করে ফেলবো। আমি ক্রস রেট বের করতে চাচ্ছি এখানে। প্রথমে ক্রস রেট বের করছি। ইউরো স্ল্যাশ বিডিটি ব্র্যাকেটে দিয়ে আমি লিখলাম এখানে বিড রেট, কারণ আগের যে ম্যাথে আমরা ক্রস রেটটা বের করেছিলাম সেখানে শুধুমাত্র এর একটা রেট ছিল, সেজন্য আমি বিড আস্কের কোনো কথা বলার দরকার হয় নাই। বাট এখানে যেহেতু আমার বিড রেট এবং আস্ক রেট আছে, সো আমি ক্রস রেটের বিড রেট প্রথমে বের করব, তারপরে ক্রস রেটের আস্ক রেটটা বের করব। সো আমি ক্রস রেটের বিড রেটটা বের করতে চাচ্ছি। পলিসি জনিত কোনো মানে ঝামেলা নাই, এখানে বিট থাকলে এই দুইটার এখানে নিচে বিট লিখে দিব, সিম্পল। আমরা জানি যে ক্রস রেট বের করার সময় উপরেরটা উপরে থাকবে, নিচে ফাঁকা থাকবে, নিচেরটা দ্বিতীয়বার এসে নিচে বসবে। প্রথম পক্ষের নিচেরটা এবং দ্বিতীয় পক্ষের উপরটা কমন কারেন্সিটা বসে যাবে, যে বসিয়ে দিয়েছি আমি। এই পাশে যেহেতু বিট আছে, এখানেও বিট, এখানেও বিট সমান। এইটা বলছে ইউরো স্ল্যাশ ইউএসডি। ইউরো স্ল্যাশ ইউএসডি মানে হচ্ছে উপরেরটা হচ্ছে 1 আর এটা হচ্ছে ডিনোমিনেটেড। সো ইউরো স্ল্যাশ ইউএসডি এখানে কোনোটা আছে কিনা, ইউরো স্ল্যাশ ইউএসডি, ইউরো স্ল্যাশ ইউএসডি না, এখানে এই লাইনটা বোঝাচ্ছে ইউএসডি স্ল্যাশ ইউরো, তার মানে এটা উল্টো অবস্থায় আছে। আমাদের ম্যাথে বলছে যে ইউরো স্ল্যাশ ইউএসডি, আর এখানে আছে ইউএসডিটা আগে, 1 ইউএসডি সমান ইউরো, তার মানে এটাকে আমি উল্টা করে নিতে হবে। উল্টা করে নিতে গিয়ে আমি এটাকে জাস্ট 1 দিয়ে ভাগ করে ইউএসডিটাকে উপরে দিলাম, ইউরোটাকে নিচে দিলাম। এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যদি কখনো কোনোটা ভাগ হয় বিড রেট আস্ক রেট হয়ে যাবে, এটা খুব দরকারি। পরীক্ষার হলে এটা আমাদের ভুল হয়, যখনই উল্টাবে তখনই বিড রেটটা আস্ক রেট হয়ে যাবে। ওকে, আস্ক লিখলাম। আর এটা বলছে ইউএসডি স্ল্যাশ বিডিটি, তার মানে 1 ইউএসডি সমান বিডিটি। 1 ইউএসডি সমান কি বিডিটি লেখা আছে? হ্যাঁ, এই যে এটা আছে, 1 ইউএসডি সমান বিডিটি। সো এখানে আমরা করছি আসলে বিড রেট। সো আমরা এখানে প্রথম রেটটা ব্যবহার করবো, 109.65.08। 109.65.08 লিখলাম। এটাকে উল্টা করার পরে এখন নিচেরটা দেখেন ঠিক হয়ে গেছে, ইউএসডি স্ল্যাশ ইউরো, 1 ইউএসডি সমান ইউরো, 1 ইউএসডি সমান ইউরো, 1 ইউএসডি সমান ইউরোর ম্যাথ আমি এখানে কভার করলাম।
মান বসালাম, গুণ করলাম, গুণ করে রেজাল্ট বের করলাম। এটা হচ্ছে ক্রস রেট, ইউরো স্ল্যাশ বিডিটির বিড রেট। বিড রেট। এবার একই রকম আমি আস্ক রেটটা ব্যবহার করি। একই রকম আস্ক রেটটা ব্যবহার করি, ইউরো স্ল্যাশ বিডিটি আস্ক রেট, এখানে আস্ক, এখানে একই রকম ম্যাথ। এটা হুবহু ছিল না বলে এটাকে উল্টে দিলাম, আজকের জায়গায় বিড রাখলাম, আজকে ছিল, মান বসিয়ে রেজাল্টটা বের করলাম। ইউরো স্ল্যাশ বিডিটির এটা হচ্ছে আস্ক রেট। সো এই দুইটাকে কম্বাইন করলে ক্রস রেটটা দাঁড়ায় এখন এরকম, ইউরো স্ল্যাশ বিডিটি সমান এটা, বিড রেট এবং আস্ক রেট। এবার আসছে, স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার আমি শেষ করি, এখানে। প্রশ্ন শেষ করি, তারপরে আপনার প্রশ্ন নিব। আচ্ছা, ঠিক ঠিক আছে আমি বুঝতে ঠিক আছে পারছি স্যার। কোন প্রশ্নটা করবেন এখানে। এবার আমি আসি যে আমার প্রশ্নের ধরন যেটা বলছে সেটা হচ্ছে, আপনি যদি এক্সপার্ট হয়ে যান, যিনি সাইফুল ভাই যে প্রশ্নটা এখন করতেন, যদি আপনি এক্সপার্ট হয়ে যান তাহলে কোনো সমস্যা নাই আমার। আপনি যদি এই ম্যাথে ক্লিয়ার বুঝতে পারেন, ক্যালকুলেট দ্য বাইং এক্সচেঞ্জ রেট, এটা এক্সপোর্টার, সো আমার অলওয়েজ ক্রস রেটের বাই রেটটা দরকার, সেল রেটটা দরকার নাই, ম্যাথের কোনো জায়গায় দরকার নাই। আপনি যদি এই মর্মে নিজে নিজে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, তাহলে ক্রস রেটের সেল রেটটা বের করার দরকার নাই। এটা শুধু আমি আপনাকে দেখিয়েছি ম্যাথে, তো কমপ্লিটলি দরকার নেই। কোনো কোনো ম্যাথে ওরা আবার কি করে, একটু লেয়াজ বেড়ায়, ধরেন এখানে তো এরকম বলতে পারতো, ক্যালকুলেট দ্য সেলিং এক্সচেঞ্জ রেট ইউজিং দ্য ফলোইং ইনফরমেশন, ওকে, অলসো ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ বিডি টু বি পেইড বাই ইউর ব্যাংক। তার মানে কি, এই অংশটুকুতে আপনার সেলিং রেট বের করতে বলেছে, যেটা আপনার এই অংশের জন্য লাগবে না, এই অংশের জন্য তো আপনার বাইং রেট লাগবে, কারণ ব্যাংক যখন কোনো ফরেন কারেন্সির এগেনস্টে দিবে তখন তো সে বাই রেট ব্যবহার করবে। সো এক্স্যাক্টলি এই অংশে বললো বাইং রেট, এই অংশে বললো সেলিং রেট। তার মানে আপনার ক্রস রেটের বাইং রেট এবং সেলিং রেট দুইটা করে ক্রস রেটটাকে আগে ফ্লরিশ করতে হবে, করে প্রথম অংশের রেজাল্ট লিখতে হবে যে সেলিং রেট হচ্ছে এত, তারপরে আপনি এই ম্যাথে বাইং রেট দিয়ে কাজ করতে পারবেন। এটা সম্ভাবনা কম, পেঁচানো যদি প্রশ্ন হয় সেক্ষেত্রে আমি বললাম। নর্মালি যেটা হবে সেটা হচ্ছে যে যদি এক্সপোর্টের হয়, তাহলে আমার এক্সপোর্টের ক্ষেত্রে বাইং রেট আমি ব্যবহার করবো, একটু আগে রাহেন ভাই যেটা বলেছেন সে। আপনারা কি আজানের সাউন্ড শুনতে পান আমার এই দিক থেকে? না ভাইয়া। না স্যার। শুধু আমার সাউন্ডই শোনা যাচ্ছে তো, তাই না? জি স্যার। ওকে। সো যদি আপনি ডিটারমাইন্ড হন, শিওর হন যে এটা আসলে পুরোটাই বিড রেট বলেছে, আস্ক রেটের এখানে কোনো দরকার নাই, তাহলে আপনি এখান থেকে এইটুকু না করলে কোনো সমস্যা নাই, এবং এটার জন্য মার্কস কমবে না, কারণ পরীক্ষার হলে তো আপনি চাপে থাকবেন। এইরকম ভাগ করতে গিয়ে যদি দুইটাই করেন, এটা দরকার নাই, এটা করতে গিয়ে যদি টাইম কনজিউমিং ভুল হয়ে যায়, তাহলে একটা হিতে বিপরীত প্রবলেম ক্রিয়েট হতে পারে। সো যদি আপনি ডিটারমাইন্ড হন যে আমার শুধু বাইং রেট হলেই ম্যাথটা কমপ্লিট হবে, তাহলে ক্রস রেটের শুধু বাইং রেটের অংশটুকু করবেন। কেউ ভাইয়া যদি মনে এখানে করেন, আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। কেউ যদি দুইটা পার্টি করেন তাহলে কোনো সমস্যা নাই, বাট আপনি যদি ডিটারমাইন্ড হন যে একটা রেট দিয়ে আমি ম্যাথটা করতে পারবো, আমার রিকোয়ারমেন্ট ফিল আপ হয়, তাহলে ক্রস রেটের শুধু ওই অংশটুকু আপনি করবেন। জি সাইফুল ভাই, এবার আপনি প্রশ্ন করুন। স্যার ঠিক আছে, আপনি বলে দিচ্ছেন স্যার, হ্যাঁ, আপনার অ্যান্সার পেয়ে গেছি স্যার। হ্যাঁ, ভাইয়া সেলিং রেট এইখানে যে প্রশ্নের যে প্রথম যে অ্যান্সারটা চেয়েছিল, সেখানে হুম, কি ক্রস রেটের মধ্যে যে অ্যান্সার গুলো বের করছি তার মধ্যে বাইং রেটটাই কি আমরা এখান থেকে বসাবো? উত্তরে একদম ফাইনাল উত্তরে কোনটা বসাবো? মানে আচ্ছা, ফাইনাল উত্তরে আমরা আরেকটু যাই, আমরা আরেকটু যাই, তারপরে আচ্ছা আমরা আচ্ছা, ডিটারমাইন তার করি। মানে ওইটা আসেনি তাই তো? না, ক্রস রেটের মধ্যে ওটা আসেনি। ও আচ্ছা, ঠিক আছে, ওকে। আমরা শুধু এখন এখন মাত্র ক্রস রেট বের করে একটা প্রশ্ন ফিক্স ছিল। করলাম। ক্রস রেট, ভাইয়া হ্যাঁ, আরেকটু বলি, ওই যে আমরা যদি বাইং রেটটা শুধু বের করি, তাহলে ওইখানে লেখার সময় কি রকম লিখবো? ইউরো স্ল্যাশ বিডিটি ইকুয়াল টু ওই যে আমার বিট রেট যেটা আসবে ওইটাই লিখবো না? এই যে আপনি তো জানেন বাই রেটকে, আপনি তো বিড রেট স্মার্টলি জানেন, আপনি শুধু হ্যাঁ এতটুকু হ্যাঁ। লিখবেন, এতটুকু লিখবেন। আচ্ছা। এবং এই জায়গায় যেমন লিখবেন দেয়ার ফর ইউরো, ইউরো স্ল্যাশ বিডিটি বিড ইজ ইকুয়াল টু, শুধু এটা থাকবে, এটা থাকবে না, নো ইস্যুস। তার মানে আপনি বাইং রেট, আপনার জন্য আপনি বাইং রেট মোটামুটি কনফার্ম করে ফেললেন, ঠিক আছে? স্যার একটা কোশ্চেন আছে। জি, স্যার যখন আমরা ওয়ান দিয়ে ওটা ভাগ করতেছি, তাহলে ফাইনালি যে রেজাল্ট আসতেছে এটা কি আক্স প্রাইস হচ্ছে না বিট প্রাইসই থাকছে? না, বা এটা আক্সের ক্ষেত্রে? এটা যেহেতু আমি, দেখেন আমি সমান সমান এখান থেকে শুরু করেছি, আমি এদিকে যা কাজ জি করছি সেটা আসলে জি যাচ্ছে এইটার সাথে, সো এইটা ইজ ইকুয়াল টু এটা, সো আস্ক রেট বেরোচ্ছে।
এদিকে যে আমি ভাগ করার জন্য পোল্টে দিয়ে অন্য রেটটা কনভার্ট করছি, সেটা রেজাল্টটার উপর ভ্যারি করে, রেজাল্টটা চেঞ্জ করায়, বাট আলটিমেটলি এই রেজাল্টটা আসে এই এইটা থেকে। রেটই। হুম। আচ্ছা, আর উপরেরটা তাহলে তো স্যার বিট রেট হচ্ছে হ্যাঁ, আলটিমেটলি। উপরেরটা বিট রেট। দেখেন আমি আমি ওকে। যখন পরের অংশে লিখছি, আমি কিন্তু এইটাকে বিট রেটে লিখছি, এই যে প্রথমটাকে বিট রেটে লিখছি, এবং এইটাকে আমি আস্ক রেট লিখছি, এই যে আস্ক রেট লিখেছি। ঠিক আছে স্যার, তাহলে এতটুকু পর্যন্ত কারো কোনো থ্যাংক ইউ। সমস্যা নাই? না এতটুকু? স্যার। ওকে, ফাইন, ভেরি গুড। এবার আমরা আরেকটু আগাই। এখন আমরা কমপ্লিটলি বিট রেটে থাকবো, আর আস্ক রেটের দিকে আমার তাকাবোই না। ওকে, এবার আমরা একটু প্রশ্নটা পড়ে আসি, এবার আস্তে আস্তে, কমপ্লিকেটেড না, পরের স্টেপগুলিতে একটু পড়ে আসি আরো কি কি চেয়েছে। ইন্টারব্যাংক এটা আমরা সলভ করেছি। ট্রানজিট পিরিয়ড হচ্ছে 15 দিন। ট্রানজিট পিরিয়ড অন্যান্য ম্যাথে আসলে ট্রানজিট পিরিয়ড 30 দিন হবে, 25 দিন হবে, বাট লাইনটা এরকমই লিখবে। প্রফিট মার্জিন 0.1 পার ইউরো, এরকমই থাকে, হয়তো রেটটা চেঞ্জ হবে। ইউর ব্যাংক ওভারহেড চার্জ 0.650%, ইন্টারেস্ট রেট 7% পার অ্যানাম, এজিউম 360 ডিগ্রি ইন এ ইয়ার, প্লিজ শো ইউর ক্যালকুলেশন। আর এই বিলটা হচ্ছে 120 দিনের, এটাও একটা ডেট। তাহলে মোটামুটি আমার এখানে আসলে এডিশনাল ডেটা দেওয়া আছে, যে ট্রানজিট পিরিয়ড হচ্ছে 15 দিন, প্রফিট মার্জিন হচ্ছে 0.10 পার ইউরো, ওভারহেড চার্জ হচ্ছে একটা অ্যামাউন্ট দেওয়া আছে, ইন্টারেস্ট রেট একটা অ্যামাউন্ট দেওয়া আছে। আপনার ম্যাথে হয়তো একটা পার্ট নাও দিতে পারে, ওইটা যদি না দেয় আমরা যে ফর্মুলা বা যা ব্যবহার করব সেটা আমরা কমিয়ে ফেলবো, কোনো সমস্যা নেই। মানে আমার একটা টেনর দেওয়া আছে, টেনর পেলাম, তারপরে ট্রানজিট পিরিয়ড পেলাম, তারপরে প্রফিট মার্জিন পেলাম, তারপরে ওভারহেড চার্জ পেলাম, ইন্টারেস্ট রেট পেলাম, আর পুরো ইয়ারটাকে 360 ডেইজ হিসেবে ক্যালকুলেশন করার কথা তারা পয়েন্ট আউট করেছে। ওকে, ফাইন। এখন আমি জাস্ট আপনাদের আমার একটা মানে আননোন সিক্রেট মাইন্ড একটা কথা জাস্ট মাথার মধ্যে ঘুরছে, মানে আমি একটু নজর যদি সিভিক সেন্স অ্যাপ্লাই করতে চাই, সেটা হচ্ছে আমি তো এই অংশটুকুর ক্যালকুলেশন এখনো করে ফাইনাল রেট বের করি নাই, যে কাস্টমারকে কোন রেটে আমি দিব টাকা, সেটা বের করি নাই। আমি শুধু ইউরো থেকে বিডিটিকে ক্রস রেট করার ক্ষেত্রে বিড রেটটা আমি বের করেছি 115.9712। সো মানে আমার তো পরের অংশের ম্যাথের জন্য 115.9712ই হবে। এখন আমার একটা কথা, ম্যাথের পরের অংশ আমি এখনো করি নাই। বিড রেট হচ্ছে বাই রেট। এই ক্যালকুলেশন করার পরে আমার একটা নির্দিষ্ট একটা রেট বের হবে, যে রেটে আমি কাস্টমারকে টাকাটা দিব। সেই রেটটা এই এক্সচেঞ্জ রেটের, এইটা যে এক্সচেঞ্জ করার পরে যে 115.97 বের হলো, এইটার চেয়ে কি কম হওয়ার সম্ভাবনা বেশি হবে না বেশি হওয়ার সম্ভাবনা বেশি হবে? আমার একটা জাস্ট মনে জানতে চাচ্ছে। বিট রেটের ক্ষেত্রে কম হবে এটা অবশ্যই। স্যার বিট রেটের ক্ষেত্রে, জি হ্যাঁ ভাইয়া ঠিক কথা বলছে। একটু কম হবে, কারণ আমার তো মাথায় ঘুরছে যে আমি সব এগুলি সব ইন্টারেস্ট ইন্টারেস্ট, কারণ আমার প্রথমেই মাথায় ঘুরে যে বিডে আমি যত পারবো কমাবো, সেলে হইলে যত পারবো বাড়াবো, মানে আমি আজকে গেলে কেনার যত সময় পারবো বাড়াবো। অবশ্যই কম দামে কিনবো, আর বেচার সময় অবশ্যই বেশি দামে বিক্রি করবো। রাইট। দ্যাট মিনস কি জাকির ভাই ওভারহেড চার্জ গুলা এখানে মাইনাস হবে বিট রেট থেকে? মানে আমি বলার চেষ্টা করছি, কেন আমি এই কথাগুলি এত ভেঙে ভেঙে বলার চেষ্টা করছি, কারণ পরীক্ষার হলে তাড়াহুড়া করতে গিয়ে এটা মাইনাস হবে না প্লাস হবে, এটার মধ্যে আমরা বসে চাই, অনেকেই চিন্তা করে যে এটা কি মনে হয় প্লাস হবে না মাইনাস হবে, ফর্মুলা তো গেছি ভুলে। তখন আমি জাস্ট এই সিভিক সেন্সটা অ্যাপ্লাই করব, যে আমি আসলে বাই করছি, বাই যেহেতু করতে যাই, বাই অলওয়েজ আমি কমে বাই করব, সো আমার যে ডিটারমাইন্ড রেট হচ্ছে এটা আরো কমে যাবে। এই সেন্সটা মাথায় রাখলেই ম্যাথ আমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। স্যার ওভারহেড, এখানে তো ওভারহেড দিচ্ছে স্যার, ওভারহেড চার্জ এটা, এটা স্যার মানে কি আর কি কি থাকতে পারে স্যার, এরকম চার্জ আর কি থাকতে পারে? এইগুলির বেশি কখনোই থাকবে না, এটাই হাইস্ট, এবং এগুলি স্যার কখনো ওভারহেডের পরে তো অন্য একটা ওয়ার্ড থাকতে পারে না স্যার, অন্য কোনো অন্য ওয়ার্ড অন্য একটা এখানে ওয়ার্ড দিতে ওভারহেড? পারে। আমরা অন্য ম্যাথে ট্রাই করলে দেখবো ওভারহেডটাকে অন্য একটা ওয়ার্ডে চেঞ্জ করেছে, এরকম থাকতে পারে, আমরা দেখবো। ওকে ভাইয়া এই জন্যই আপনাদের ম্যাথগুলি প্র্যাকটিস করার কথা বলা। ম্যাথ তো মূলত সবগুলি ম্যাথই ক্যালকুলেশন একই রকম, শুধুমাত্র ওয়ার্ডিং বা যেটুকু চেঞ্জ আছে সেই চেঞ্জটুকু আপনার ধরার জন্য আপনাকে বলা। ঠিক আছে, তাহলে আমি ডিটারমাইন করলাম যে ফাইনাল যে রেটটা হবে সেটা আসলে এই রেটের চেয়ে কম হবে, এটুকু আমরা রেডি করলাম। তার মানে ম্যাথ আমি সামনের দিকে যত দিকে যাব সব মাইনাস ফর্মুলার উপর বেস করে যাব। এবার আমরা চলে আসছি
এক্সচেঞ্জ মার্জিন হচ্ছে টোটাল এক্সচেঞ্জ মার্জিন হচ্ছে পার ইউরো ইন্টারেস্ট। আমি এক্সচেঞ্জ মার্জিনটা যদি নেই, ওর কাছ থেকে আমি কি কি নিতে হবে সেটা দেখলাম, সেটা দেখছি। এক্সচেঞ্জ মার্জিন আকারে আমার তার কাছ থেকে নিতে হবে ইন্টারেস্ট পার ইউরো প্লাস প্রফিট মার্জিন পার ইউরো প্লাস ওভারহেড চার্জ পার ইউরো। এই তিনটা হচ্ছে আমার টোটাল, ওর কাছ থেকে আমি কস্ট ইনকার করব। তিনটাকে আমি যোগ করে আগে বের করে নিব যে এক্সচেঞ্জ মার্জিনটা আসলে কত হয়। ইন্টারেস্ট পার ইউরো, এটা একটু ম্যাথমেটিক্যাল টার্ম। হ্যাঁ, ইন্টারেস্ট পার ইউরো যেটা, এটা একটু ম্যাথমেটিক্যাল টার্মস। ইন্টারেস্ট পার ইউরো হচ্ছে আমার যে বিড রেট, সেইটার সাথে আমি এই দুইটা জিনিসকে গুণ করে দিব। এখন এই দুইটা জিনিস কি, ইন্টারেস্ট পার ইউরো যদি বের করতে চাই, ইন্টারেস্ট বলা হচ্ছে 7%। 7%কে যদি আমি লিখি তাহলে 7/100 হয়, 7/100 হয়। আর টোটাল ডে আমার ক্যালকুলেশন হচ্ছে, শুরুর দিকে বিলটা ছিল 120 দিন, তারপরে এইখানে হচ্ছে ট্রানজিট পিরিয়ড 15 দিন, টোটাল 135 দিন। আপনার অন্য ম্যাথে এই 120 দিনটা 100 দিন দিতে পারে, আর এইটা 25 দিন দিতে পারে, তখন আপনার এই মানের মধ্যে 125 হয়ে যাবে উপরে। সো এটার সাথে এখান থেকে যে রেজাল্টটা বের হয়, আমি যেটা করেছি, প্রথমটা উপরে সবগুলি উপরে গুণ করেছি, নিচের গুলি নিচে গুণ করেছি, গুণ করার পর এটা কাটাকাটি করলে এই সংখ্যাটা বের হয়। 7% সংখ্যাটাকে এটা ছিল মূলত 7%। এই 7% সংখ্যাটাকে আমি 7/100 লিখেছি। এটা নিয়ে তো কারো কোনো সমস্যা নেই, সমস্যা থাকার কথা না না? স্যার, না স্যার। নাই। এখানে বলতে আমি পারি আবার, 7% লিখি তাহলে কিন্তু সমস্যা। যদি আপনি 7% লিখেন তাহলে কোনো সমস্যা নেই। আপনি ধরেন এখানে 7% লিখলেন, আপনার মাথায় আছে 7% মানে হচ্ছে 7/100, ক্যালকুলেশন এখানে নিচে 100 দিয়ে গুণ করলেন, উপরে 7 দিয়ে গুণ করলেন, কোনো সমস্যা নেই। ভাইয়া এখানে যে পি সমান যে আমরা অলওয়েজ বিট রেট ধরি, এটা কি অলওয়েজ বিট রেটই হবে নাকি ইম্পোর্টের ক্ষেত্রে আপনার ইসে হবে, আস্ক রেট হবে? এটা হ্যাঁ, একটু জানা ছিল। হ্যাঁ, ইম্পোর্টের সময় তো আমরা তো, যখন আমরা উপরের দিক থেকে কমপ্লিট হলাম যেটা এক্সপোর্টের, এবং ক্রস রেটের পরবর্তী অংশে এটা আমরা বিট রেট দিয়ে করব। সো সামনে যত রেট ব্যবহার করব সব বিট রেট। আবার ইম্পোর্টের ক্ষেত্রে যখন যাব, তখন আমরা তো ডিটারমাইন করবো যে এটা এক্সপোর্ট রেট হবে, মানে আস্ক রেট হবে। যত সামনে যাব সব আস্ক রেট, ওখানে আর বিডের কোনো কথা থাকবে না। ঠিক আছে? এই জন্য আমি ইন্টেলেকচুয়ালি বলেছি যে আপনি যখন মেক শিওর হবেন যে এটা বিড রেটেরই ম্যাথ, তখন আস্ক রেটের এই অংশটুকু করবেন না। না করলে আপনার এত ঝামেলা আর বের হবে না, রাইট একটাই, সেটা দিয়ে আগাবো। তাহলে আমরা মোটামুটি এই অংশটুকু আমাদের কোনো অসুবিধা নাই। হ্যাঁ, এই অংশটুকু আমরা সবাই বুঝতে পেরেছি। আর পিএনআর মানে আসলে এই তিনটা ওয়ার্ডকে শর্ট করে লিখে একসাথে কাজ করেছে। আমাদের এই ম্যাথটা করেছে, ওনার একটা হিস্ট্রি আছে। হ্যাঁ, শি ওয়াজ, ব্যাংকিশের কেউ আছেন এখানে? এই ম্যাথটা যিনি করেছেন আর কি, ব্যাংকিশের কেউ আছেন? ব্যাংকিশের, ব্যাংকিশের তো ম্যাডাম আমাদের সাথে ক্লাস করেছিলেন। তো উনি ওনার মানে ক্লাসে যখন রেজিস্ট্রেশন করেন, রেজিস্ট্রেশনের পরে ওনার হচ্ছে মানে উনি ওনার এক বেবি হয়েছে, এবং ওনার মেজর কমপ্লিকেশনস ছিল। মানে এই রিলেটেড ইস্যুতে উনি 4 দিন আইসিইউতে ছিলেন। মানে শি 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 ওয়াজ লস্ট এই টাইপের ছিল। তো আল্লাহ রহমতে উনি রিকভারি করেছেন, রিকভারি বেবি সবকিছু মিলে রিকভারি করার পর রেজিস্ট্রেশনের মনে হয় 1 মাস পরে, 1 মাস না, 1 মাস 10 দিন বা 12 দিন পরে উনি আমাকে ফোন দিয়েছেন যে ভাইয়া এরকম ইউটিউবে মনে হয় কোনো একটা ভিডিও দেখে মনে হয়েছে কনভিন্সিং, সো আপনার এখানে আমি একটু ক্লাস করতে চাচ্ছি। তো তখন উনি বলেন না এগুলি। তো আমি বললাম যে আপনি কয়টা, বললো যে আমি 6টায় রেজিস্ট্রেশন করেছি, 6টায় পরীক্ষা দিব। তা আমার কাছে মনে হয়েছে যে আপনি এই শর্ট সময় পারবেন কিনা, বলে যে আপনার আমাকে রেকর্ডিং সবকিছু দেন, আমার কোনো ফিডব্যাক কোনো কিছু থাকলে আমি আপনাকে জানাবো। তো আমি রেকর্ডিং সবকিছু দেওয়ার পরে উনি পরের অংশটুকুতে রেগুলার ক্লাস করেছেন, এবং আহ, উনি রেগুলার বেসিসে ক্লাস করেছেন, এবং ওনার টুকটাক ফিডব্যাকের দরকার ছিল, ফিডব্যাক নিয়ে উনি হচ্ছে পরীক্ষা দিয়েছেন। তো এটা হচ্ছে ডে টু ডে অ্যাক্টিভিটিস, এটা হচ্ছে একটা সাবজেক্টের ম্যাথ। আপনারা হয়তো ক্রেডিট অপারেশনে ওনার সলভ পাবেন। তো পরীক্ষা দিয়েছেন উনি, 6টা সাবজেক্টই পাশ করেছেন। 6টা সাবজেক্ট পাশ করার পরে আমি শুনেছি যে ওনার আসলে হিস্ট্রিটা এরকম ছিল, এবং স্টিল ওনার বেবি ছোটই, তো 1 মাস 1.5 মাসের কিডস, সেইটা দিয়ে উনি হচ্ছে 6টা পরীক্ষা কভার করে আসছে। ঠিক আছে? সো আমি আসলে ইচ্ছা করে
ম্যাথের এই সলভটা অন্য জায়গা থেকে বা আমি নিজে করা এটা করি নাই, কেন জানি আমার কাছে মনে হয়েছে যে পজিটিভ লিগ্যাসিটা একটু কন্টিনিউ করা উচিত, এই জন্য ওনার ম্যাথের পার্টটাই আমি আমার মানে রিডিং ম্যাটেরিয়ালস অ্যাড করেছি। এনিওয়েজ, আমরা যাচ্ছি পরের অংশে। এবার আসছি ওভারহেড চার্জ। ওভারহেড চার্জ অ্যাগেইন বিড রেটের এত পার্সেন্ট, পার্সেন্ট তো এখন আমরা জানি, গুণ করে কাজ করে ফেললে রেজাল্ট শেষ। সো টোটাল এক্সচেঞ্জ মার্জিন হবে, যে তিনটা জিনিসের যোগফল আমরা বলেছি, এখানে আমরা বলেছি ইন্টারেস্ট পার ইউরো, যেটা এখানে বের করেছি, প্রফিট মার্জিন পার ইউরো পরের বার বের করেছি, ওভারহেড চার্জ, তিনটা জিনিস বের করার পরে এই তিনটাকে আমি যোগ করে দিয়েছি, 1 2 3, যোগ করে এরকম একটা রেজাল্ট বের হয়েছে। এবার আমি আসি যে আমার ফর্মুলা, মেইন ফর্মুলা, যে বাইং এক্সচেঞ্জ রেটটা হবে। দেখেন যেটা প্রশ্নে বলেছে বাইং এক্সচেঞ্জ রেট কত, এই রেট এখন বের করছি। বাইং এক্সচেঞ্জ রেট ইজ ইকুয়াল টু এক্সচেঞ্জ রেট পার ইউরো, আই মিন ক্রস রেট, মাইনাস টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো, যেটা একটু আগে তিনটা জিনিসকে যোগ করে আমি বের করেছি, সেইটা করে আমি মাইনাস করলে এই রেটটা দাঁড়ালো। এটা হচ্ছে বাইং এক্সচেঞ্জ রেট, মানে এই রেটেই ফাইনাল ডিলিংসে আমি ওনাকে টাকা দিয়ে দিব। সো আমি এই রেটটা ফিক্স করলাম। এবার আমাকে বললো ইউরো, ইউরো 85,000 ইউরো মনে হয়, 85,000 ইউরোকে আমি এটা দিয়ে গুণ করলে আমার রেজাল্ট বের হয়ে যাবে। একটা কোশ্চেন, টোটাল অ্যামাউন্ট পেইড বাই ব্যাংক 85,000 গুণ এত দিয়ে রেজাল্ট বের করলাম। অ্যাপ্রক্সিমেট, ডেফিনেটলি এই রেজাল্টের পাশে অ্যাপ্রক্সিমেট কথাটা লিখলে আপনার ওই দশমিকের জন্য 5 10 15 টাকা কম বেশি হয়েছে সেটা মালিশ হয়ে যাবে, বাট অ্যাপ্রক্সিমেট ওয়ার্ডটা মাস্ট মাস্ট লিখতে হবে। কেউ ভাইয়া একটা প্রশ্ন কোশ্চেন ছিল। করে? জি জি। ভাইয়া এই বাইং এক্সচেঞ্জ রেট এটা বের করার সময় কি ভাই আমাকে যে প্রসেস গুলো বললেন এগুলা কি করে আসতে হবে, তারপর আমি এটা করব? মানে বোঝাতে পেরেছি কিনা, মানে এক্সচেঞ্জ মার্জিন রেট সবগুলো বের করে তারপরে আমি ফাইনাল বাইং রেটটা ফিক্সড করব। আগে যে বাইং রেটটা আমার বের হয়েছে সেটা তো ক্রস রেটের বাইং রেট হয়েছে, যেটা আমি 115 সামথিং বের করেছি সেটা হচ্ছে ক্রস রেটের বাইং রেট। 119 যেটা ছিল সেটা ক্রস রেটের বাইং রেট বের হয়েছে। আর দ্বিতীয়তে আমার বিভিন্ন ওভারহেড চার্জ এবং অন্যান্য জিনিসগুলিকে ক্যালকুলেশন করার পরে আমি যে অ্যামাউন্টটা পেয়েছি সেই অ্যামাউন্টটাকে, এই যে টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো, এখানে আপনাদের একটু দুইটা ফর্মুলা একটু মাথায় রাখতে হবে, স্পেশালি এক্সচেঞ্জ মার্জিনের জন্য এই ফর্মুলাটা, এবং ফাইনালের জন্য বাইং এক্সচেঞ্জ রেট বের করার জন্য এক্সচেঞ্জ রেট পার ইউরো থেকে টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরোটা বাদ দেওয়া। এই লাইনটা একটু মনে রাখতে হবে, টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো যেটা আমরা এইখানে ফর্মুলা ব্যবহার করেছি সেইটা মনে রাখতে হবে। মনে রাখলে মূল যে অ্যামাউন্টটা আসছে, অরিজিনাল যে আপনার ক্রস রেটের যে বিড রেট, সেটার থেকে আপনি টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার অ্যামাউন্টটা মাইনাস করলে আপনার ডিজায়ার বাইং রেটটা বের হয়ে যাবে। মানে এখন আপনি সকল খরচাপাতি বাদ দিয়ে এখন আপনি রেটটাকে কভার করবেন। সো এই হচ্ছে আপনার ফাইনাল রেট, মানে বিড রেট। এই রেটে এবার আপনি কাস্টমারের সাথে মানে কাস্টমার কাছ থেকে বাই করবেন। এই যে গুণ করার পর এত টাকা, এখানে আমরা বলেছি দশমিকের পরে 4 ঘর নিব এবং অ্যাপ্রক্সিমেট ওয়ার্ডটা ব্যবহার করব। ভাইয়া দশমিকের পর যে আমরা 4 ঘর নিব, যদি পঞ্চম ঘরে গিয়ে 5-এর উপরে থাকে সেক্ষেত্রে কি এখানে এক্সট্রা যোগ করে দিব? যদি, হ্যাঁ, এটা তো ইন্টারন্যাশনাল নিয়ম যে 5-এর উপরে গেলে 1 ঘর যোগ করে দিলে সমস্যা নেই। আচ্ছা, আমি বারবার বলি যে এটা 50 100 পর্যন্ত এগুলি নিয়ে কোনো সমস্যা নাই, হ্যাঁ, 50 100 টাকা পর্যন্ত কোনো সমস্যা নেই, কারণ ওইদিকে দশমিকের একটা দুইটা ঘরের চেঞ্জের জন্য এইদিকের অনেকগুলি সংখ্যা 20 50 বেড়ে যেতে পারে, কমে যেতে পারে। সো ইট হ্যাজ নট এ বিগ ডিল। কেউ এটা নিয়ে কখনো প্রশ্ন করার দরকার নাই যে আমার 200 কম এসেছে, আমার 300 কম এসেছে, কোনো সমস্যা নেই, এগুলি সব সময় এগুলি কনসিডারেবল। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, ভাইয়া কি জয়েন করেছেন পূবালী ব্যাংক থেকে, যিনি মেসেজ দিয়েছেন গ্রুপে? আপনি কি জয়েন করতে পেরেছেন ভাইয়া? গ্রুপে মেসেজ দিয়েছেন ট্রেড ফাইন্যান্স ক্লাস হবেন, আপনি কি জয়েন করতে পেরেছেন পূবালী ব্যাংকের? জি স্যার, জি স্যার। ওকে ওকে। আচ্ছা, তাহলে আমাদের এখন উই হ্যাভ কনফিডেন্ট। এখন বলেন, কারো কাছে কি একটু কঠিন মনে হচ্ছে? হ্যাঁ, একবার আপনাকে প্র্যাকটিস করতে হবে এটা, যেমন শিওর। কারো কাছে কি কঠিন মনে হচ্ছে যে প্যাচ আছে বা বুঝতে অসুবিধা হবে, এরকম কিছু কি মনে হচ্ছে? না স্যার, এটা একবারে সোজা স্যার, এটা বুঝতে। একদম কঠিন মনে হচ্ছে না, কিন্তু প্র্যাকটিস না করলে পরীক্ষার প্র্যাকটিস হলে করতে হবে, প্র্যাকটিস করলে দেখবেন আপনার কাছে নিজের কাছে ইজি মনে হবে। 99তেও আপনাদের এক্সপোর্ট রিলেটেড ম্যাথ আসছে, আমরা এটা হচ্ছে আপনাদের জন্য ছেড়ে দিলাম, এবং এটাও আমি বিডাস দুইটা দিয়ে বের করেছি স্যার যাতে। স্যার জি স্যার, এটাতে আমার একটা কোশ্চেন ছিল স্যার, আমি ওই দিনকে এটাই বলছিলাম স্যার।
আচ্ছা বলেন। স্যার এটা কোশ্চেনটা তো একটু বুঝতে পারছি না, এখানে ভার্সেস ওকে দিছেন। ওকে ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড, আই এম সরি। আমি আসলে 99 প্রশ্নটা রাখছি শুধু প্রশ্নটা বোঝানোর জন্যই। আপনারা জি স্যার, সবাই যে এটাই বলছেন যে খুব সোজা, এই জন্য আমি চিন্তা করছি যে তাহলে পরের ম্যাথে আচ্ছা, সাপোজ ইউ ওয়ান্ট টু পারচেস ইউরো এত টু মেক পেমেন্ট অন বিহাফ অফ ইউর ইম্পোর্টার। এখন এই ইউটা কে? ইউ ওয়ান্ট টু পারচেস ইউরো। এটা কি স্যার, এটা কি ব্যাংকে ইউ, ইউ মানে ব্যাংক স্যার? আচ্ছা আচ্ছা, আরেকটু পড়ে দেখি আমি আরেকটু পড়ে দেখি। ইউ ওয়ান্ট টু পারচেস ইউরো এত টু মেক পেমেন্ট অন বিহাফ অফ ইউর ইম্পোর্টার। প্লিজ ক্যালকুলেট দ্য বাইং অ্যান্ড সেলিং এক্সচেঞ্জ রেট। এই যে দেখছেন এখানে কিন্তু ক্রস রেটের দুইটাই বের করতে হবে, ঠিক আছে? প্লিজ ক্যালকুলেট দ্য বাইং অ্যান্ড সেলিং এক্সচেঞ্জ রেট ইউজিং দ্য ফলোয়িং ফর্মুলা, market data analysis, and calculate the amount of BDT you have to pay for purchasing euro. You have to pay for purchasing euro. Suppose you want to purchase euro eto to make payment on behalf of your importer. আপনার ইম্পোর্টারের পক্ষ হয়ে আপনি 65,000 ইউরো 65,000 ইউরো বাই করতে চাচ্ছেন। ওকে, এটা প্লিজ তাহলে আস্কিং রেটে হবে জাকির ভাই? হ্যাঁ ভাইয়া এটা এটা তাহলে আস্কিং রেটে আস্কিং না রেটে হবে? হবে? এটা আস্কিং রেটে হবে? সবার খুব হ্যাঁ কনফিডেন্স? নিশ্চয়ই, কারণ আমাকে পে স্যার করতে এটা হবে, তো আমি তো কিনে নেব। হুম। ওকে, হ্যাঁ কোনটা হবে? সবার কি কনফিডেন্স? আস্ক রেট? স্যার আমি এটা আস্কিং বাইক রেটে রেট হবে। মনে হচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি একটু স্যার এটা বাইক রেট দেখে বলতেছি স্যার, এখানে একটু কনফিউশন, আপনি সেলিং রেট দিয়ে করছেন। আমরা ম্যাথটা করছি কোন রেট দিয়ে? সেলিং আম- রেট দিয়ে আমরা ম্যাথটা করছি স্যার। সেলিং রেট দিয়ে। হ্যাঁ, আচ্ছা আপনারা আস্কিং রেটই হবে, কারণ ব্যাংকের পার্সপেক্টিভ থেকে জি স্যার। আস্কিং রেট হবে ব্যাংকের পার্সপেক্টিভে, তাই না? সো আসলে ম্যাথটা যদি আমি ব্যাংকের পার্সপেক্টিভ থেকে তো আমরা ইউরোটা এটা সেল ইম্পোর্ট করবো, রিলেটেড ম্যাথ না ভাইয়া? সেল করলে আমরা আস্কিং রেট। হ্যাঁ, আচ্ছা সবাই কি একমত যে এটা আমার প্রশ্নে মানে উপরে ভুল আছে, যে এটা ইম্পোর্ট রিলেটেড ম্যাথ হবে? উপরে মনে হচ্ছে ভাইয়া ইম্পোর্ট রিলেটেড ম্যাথ, যেহেতু এটা আমরা পারচেজিং করছি, হ্যাঁ, না না স্যার, প্লাস আমার মনে আমার হচ্ছে না স্যার, ইম্পোর্টারের এটা জন্যই। এক্সক্লুডেড স্যার। স্যার আচ্ছা এটা বাইক রেট হবে যে ওখানে। আস্কিং রেট আস্ক রেট, আস্কিং রেটে, আচ্ছা বাইং রেটে কে আছেন? কয়জন আছেন দেখি তো, বাইং রেটে কে আছেন? স্যার আর বাইক আস্কিং রেটে আমি আছি স্যার, আমি আছি স্যার। বাইং আমি রেটে প্রথমটা বুঝতেছি না স্যার। সাইফুল ভাই আছেন, আস্কিং আর সবাই আস্কিং রেটে না? জি জি আস্কিং হবে। সবাই আস্কিং রেটে, সবাই আস্কিং আর রেটে। আমাদের সবসময় ক্যালকুলেশনে খেয়াল রাখতে হবে ব্যাংকের পার্সপেক্টিভ থেকে, যেহেতু ইউরোটা আর ব্যাংক ভাইয়া সেল ইম্পোর্টারের ভাইয়া জন্য যেহেতু এটাতে পেমেন্ট করব, যেহেতু আস্কিং রেটই তো কাস্টমার হবে। ব্যাংক থেকে কিনবে তাহলে ব্যাংক তো সেল করবে, তো এটা আস্কিং রেট হবে। বাট ফার্স্টে ভাবছিলাম যেহেতু যদি ব্যাংক কিনতো তাহলে সেক্ষেত্রে আমরা বাইং রেট নিতাম। হুম, রাইট। সজীব একদম পারফেক্ট কথা বলেছেন, রাহাত ভাই অ্যাড করেছেন সাথে, দে আর বোথ কারেক্ট। সো এটা আমি আসলে আমাদের ওই উপরের প্রশ্নে যেটা এক্সপোর্ট রিলেটেড ম্যাথ লিখেছি, এটা আসলে ইম্পোর্ট রিলেটেড ম্যাথ, ঠিক আছে? সো ইম্পোর্ট রিলেটেড ম্যাথ আপনাদের মানে নিজেরা যে ইন্টারপ্রিটেশন করেছেন, এটা মনে হয় ভাইয়া ভুল করেছেন, আমরা ভুল করেছি, বা আমরা না কারা ভুল করেছি। কোয়েশ্চেনটা একটু ইনডাইরেক্ট হওয়ার কারণে আমরা এই কোয়েশ্চেনের প্যাটার্নটাকে একটু মানে এলোবরেট করেছি, যে কোয়েশ্চেন প্যাটার্নটা দেখে পরীক্ষার হলে যাতে আমি ভুল না করি। এবার আমরা প্রশ্নটা পড়ি, এটা কেন মানে ইম্পোর্ট রিলেটেড ম্যাথ। সাপোজ ইউ ওয়ান্ট টু পারচেস ইউরো এত, ইউ মানে ব্যাংক, এটাতে কারো কোনো সন্দেহ আছে? মানে এই প্রথম ইউটা মানে ব্যাংক। ইউ ওয়ান্ট টু পারচেস, আপনি কিনবেন ইউরো এত টু মেক পেমেন্ট অন বিহাফ অফ ইউর ইম্পোর্টার, আপনার ইম্পোর্টারের হয়ে আপনি 65,000 ইউরো কিনবেন, আপনি 65,000 ইউরো কিনবেন। প্লিজ ক্যালকুলেট দ্য, এই আপনি কিনবেন, এই কিনার কথাটা বলার কারণে আপনি মনে করছেন যে ও ও কিনবে। এখন ও কিনবে কোথা থেকে? ইম্পোর্টের নর্মাল সিনারিওটা কি দাঁড়ায়?
ইম্পোর্টের ক্ষেত্রে নর্মাল কি হয়, ইম্পোর্টার এসে আপনার কাছে বলে যে আমি তো ইম্পোর্টের পেমেন্ট দিব, এখন আমার কাছে তো ইউরো নাই, তুমি আমার একটু ইউরো কিনে দাও। তখন ব্যাংক বলে যে আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আপনি টাকা অ্যারেঞ্জ করেন, আমি ইউরো রেট দেখি কত, মার্কেটে এখন ইউরো রেট এত, আচ্ছা ঠিক আছে ইউরো আমি নিছি অমুক মার্কেট থেকে বা অন্য অন্য ব্যাংক থেকে, আচ্ছা আপনার কাছে, আলটিমেটলি এটা কিন্তু ইম্পোর্টারের জিনিস, আপনার কাছে আমি এটা, ঠিক আছে আপনি আমাকে টাকা দেন, আমি এটা আপনার কাছে সেল করি, কারণ আপনি তো ইম্পোর্টার, পেমেন্ট তো অরিজিনালি আপনি দিবেন। সো আপনি যেহেতু পেমেন্ট দিবেন, আপনি আমাকে টাকা দেন, আমি ইউরোটা অন্য মার্কেট থেকে নিয়ে আসছি, বাট আমি আপনার কাছে এটা সেল করব, দিস ইজ ইম্পর্টেন্ট। প্রশ্নটা প্যাচ করে আপনাকে বলছে 99 এর প্রশ্ন কিন্তু সব ভুল, 99-তে কিন্তু ম্যাক্সিমাম মাস হয়েছে শুধু এই লাইনটুকু দেখে, এই লাইনটুকু দেখে যে সবাই মনে করেছে যে এটা আসলে এক্সপোর্টের ম্যাথ, সব এক্সপোর্ট করে আসছে। এবং আমার ওয়াইফ নাই, আমার ওয়াইফ ওবার পরীক্ষা দিয়েছিল, সেও আলহামদুলিল্লাহ এত মানে কি ভার্সেটাইল ম্যাথ করে, সেও আলহামদুলিল্লাহ এটা এক্সপোর্টের ম্যাথ দিয়ে আসছে। মানে সে পরে পাশ করেছে, ও সব সাবজেক্টই একসাথে পাশ করেছে, কিন্তু মানে উনিও এক্সপোর্ট দিয়ে আসছে। সো এইটা আসলে ইম্পোর্ট, যদিও এক্সপোর্টের মতো দেখায়, বাট এটা ইম্পোর্টের ম্যাথ। আরেকটু ছোট, শুধু একটু ক্লু দেই একটা দুইটা ইস্যু, সেটা হচ্ছে যদি এক্সপোর্ট রিলেটেড ম্যাথ হয়, তাহলে ওখানে দেখবেন টেনরের কথা বলা থাকবে, ওই যে যেমন 120 দিন, তারপরে হচ্ছে এডিশনাল ইনফরমেশন দেওয়া থাকবে, তারপরে হচ্ছে ট্রানজিট পিরিয়ড, মেইন ওইটা ডেফার্ডের একটা কন্ডিশন মোটামুটি বলা থাকবে, এবং ওইটা যে এক্সপোর্ট বিল এরকম একটা শো আপ থাকবে ওই লাইনগুলির মধ্যে। ইন্টারব্যাংক বাইং ভাইয়া রেট আমার এইখানটা, হ্যাঁ বলেন। ভাইয়া আমার একটা বিষয় জানা ছিল, আমরা অলওয়েজ দেখেছি কি USD 1 অথবা Euro 1 ইকুয়াল টু সামথিং কিছু একটা, কেমন? হুম, যদি কখনো প্রশ্নে এমন করে যে USD 2 অথবা 3 দিয়ে পাশে ওইটা দিল, সেক্ষেত্রে আমরা কি, যদি কখনো করে আর কি, জাস্ট এটা আমার জানার ইচ্ছা আপনার কাছ থেকে। ওকে ঠিক আছে, ভালো কোয়েশ্চেন, কোনো সমস্যা নেই, আপনার জানার ইচ্ছা থাকলে তো ডেফিনেটলি আপনি কোয়েশ্চেন করবেন, গুড কোয়েশ্চেন, কারণ আমাদের অন্য অন্য অনেকেরই হয়তো কনফিউশন ক্রিয়েট হতে পারে। দেখেন, আমরা যখন ডেফিনেশন পড়েছি ডিরেক্ট কোটেশন এবং ইনডিরেক্ট কোটেশনে, তখন কিন্তু আমরা ডেফিনেশনটা হচ্ছে এরকম, যখন ইনডিরেক্ট কোটেশন থাকবে তখন লোকাল কারেন্সিটা একক থাকবে, একক মানে এক। সো ইট অলওয়েজ বিলংস ওয়ান, এককের বেশি যদি এটা 2 হয়, কখনো এইটা কারেন্সি অ্যাপ্রোচই করবে না, ঠিক আছে? সুতরাং এটা 2 3 4 হওয়ার কোনো সম্ভাবনাই নাই, কারণ যদি এটা 2 3 4 লেখি, তাহলে এইটা কোনো কোটেশনের মধ্যে হবে না, কারণ কোটেশন আমাকে বলছে ডিরেক্ট কোটেশন যদি হয়, তাহলে আপনার ফরেন ফরেন কারেন্সিটা একক হবে, আর যদি ইনডিরেক্ট কোটেশন হয় তাহলে লোকাল কারেন্সিটা একক হবে, একটা কারেন্সি একক হবে। সো একটা কারেন্সির পাশে একক না থাকলে এটা কোটেশন হিসেবে পারফেক্টলি হবেই না, সো সেটা এককের বাহির অন্য কিছু হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ঠিক আছে, অ্যান্সার ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এইটা অ্যাজ ইউজুয়াল ছোট ম্যাথ যেহেতু অন্য কোনো প্যাচ নাই, শুধু শুধু এখানে কিন্তু প্রশ্নেতে আপনাকে একটা ইস্যু বলেছে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ওরা বলেছে বাইং এবং সেলিং রেট বের করতে। সো ইনিশিয়াল লেভেলে ক্রস রেটে বাইং রেট সেলিং রেট ব্যবহার করতে হবে, দুইটাই দুইটাই বের করতে হবে, বিড রেট এবং আস্ক রেট, এবং এখানে আপনি যে শুধু আস্ক রেট দিয়ে ম্যাথ করে যাবেন তাহলে বিড রেটের জন্য 2 নম্বর কম পাবেন। হ্যাঁ, এখন আপনি ক্যালকুলেট করার পরে ইউ হ্যাভ পে ফর পারচেসিং ইউরো, ইউরো পারচেস করার জন্য আপনি কত টাকা দিবেন, মানে কত টাকা দিবেন ইউরো পারচেস করার জন্য, সেইটা হচ্ছে ওই পুরো টাকাটাই আপনি কাস্টমারের কাছ থেকে নিয়ে দিবেন। সো ওইটার জন্য পরে আপনি আস্ক রেট দিয়ে পরের অংশটুকু করবেন, বাট প্রথম অংশটুকু বিড রেটটা আপনার মোটামুটি বের করে রাখতে হবে। আর এখানে অন্য কোনো ট্রানজিট পিরিয়ডের কোনো কথা বলা নাই। পরের ম্যাথটা 96, এটা শুধুমাত্র ক্রস রেটের কথা বলা আছে, মানে অ্যাজ ইউজুয়াল ম্যাথ, জাকির ভাই, ইউর এক্সপোর্টার অ্যাজ ইউজুয়াল ম্যাথ। জাকির ভাইয়া, ভাই, হ্যাঁ 99 এটা নিয়ে কোয়েশ্চেন হচ্ছে যে এখানে আসলে মানে এটা মানে পাজলটা কোন জায়গায়? এখানে পার্সেজ বলাতে আমরা কিন্তু সেলিং রেট কেন ইউজ করবো? এর নিচে আসে আর কি, হ্যাঁ হ্যাঁ ইউরো ইন্টু সেলিং এক্সচেঞ্জ রেট। আমাকে বলছে যে পার্সেজ হুম, করার কথা। আমরা পার্সেজ মানে আমরা কিনলে তো আমরা কম রেট ইউজ করি, মানে বিড রেট ইউজ করি। হ্যাঁ, এখন আমরা কিনবো কিন্তু আমরা সেলিং রেট কেন ইউজ করছি? ভেরি গুড। আমরা কেউ কি অ্যান্সার দিতে আমি পারবেন আমি আমরা সেলিং? প্রশ্নটা করতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ, আপনার আমার প্রশ্নটা বুঝতে প্রশ্নটাকে পেরেছি। আপনাকে আমি ঠিক মতো করতে জি, পেরেছি? আমি বলবো জাকির ভাই, জি জি প্লিজ। বিষয়টা হচ্ছে প্রথমে ক্লায়েন্টের পক্ষে আমি কিনছি ডলারটা ইম্পোর্ট পেমেন্টের জন্য,
প্রথম বিষয় হচ্ছে পারচেস করতে বলছে ক্লায়েন্টের পক্ষে। তো সেটা আমি কিনছি ডলারটা, সেটা আমার ব্যাংকে থেকে হোক বাইরে থেকে কিনে হোক, তার জন্য আমি তার পক্ষে ফান্ডটা কিনছি। দ্বিতীয় অপশন হচ্ছে ফান্ডটা কিনে তো তার কাছে আমি সেল করব, তার ইম্পোর্ট পেমেন্টের জন্য, বেসিক কি ইম্পোর্ট পেমেন্ট করার জন্য। আর যখন আমি সেল করব তখন নিশ্চয়ই আমি লসে সেল করব না, আমি বাইরে থেকে কিনলেও সেখানে এক্সট্রা কোড করে কারেন্সিটার সাথে আমি এক্সট্রা অ্যামাউন্ট যোগ করেই তাকে লাভ দিয়ে আমি বিক্রিটা করব। এই জন্যই এখানে পারচেস রেটটা, এই সরি, সেলিং রেটটা আমার আসবে। এটাই তো। রাইট, তারেক ভাই একদম পারফেক্টলি রাইট। আমরা পারচেস রেট বলেছে, আপনি পারচেস করছেন কোনো একটা ব্যাংক থেকে, ধরেন যমুনা ব্যাংক থেকে আপনি পারচেস করলেন 55,000 ইউরো। এখন এই পারচেস করার সময় আপনার মাথায় কাজ করবে কি, এটা কি আপনি অন্য কোনো জায়গায় অনবোর্ড করবেন না, আপনি বলবেন যে এই পারচেসটা করছে আমার অমুক অমুক ইম্পোর্টার, আমার কাছ থেকে এই ইউরোটা নিবে সেজন্য। সো আপনি এই পারচেসটা করছেন কিসের জন্য? ধরে নিলাম, আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দিই আপনার আপনার মানে জানার সুবিধার জন্য, সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো জায়গায় ওভারহেড চার্জ, তারপরে আপনার ইন্টারেস্ট, তারপরে এনাম, তারপরে হচ্ছে এক্সচেঞ্জ রেট মার্জিন, কিচ্ছুর কথা বলে নাই, কিছুর কথা বলে নাই। এটাই তার মানে সবচেয়ে আপনি ভালো সহজে হুম, বোঝার অপশন। হ্যাঁ, তার মানে আপনাকে ধরে নিতে হবে এই ঘটনাটা আসলে হয়েছে কি, এখানে ব্যাংক কোনো লাভই করবে না, কোনো লাভই করবে না। ব্যাংক কি করবে? যমুনা ব্যাংক থেকে একটা ফান্ড নিবে, যমুনা ব্যাংকে বলবে যে আমার একটা পরিচিত কাস্টমার আমাকে একটা ফান্ড অন বুক করতে বলছে, ভাই এখানে আমি আমি নিজেও তো কোনো ইনকাম টিনকাম করবো না, তোমাকে যা দিব আমি, মানে তোমার কাছ থেকে আমি যে রেটে কিনবো এই রেটে আমি কাস্টমারের কাছে সেল করে দিব। আলটিমেটলি ইম্পোর্টার পেমেন্ট দিতে হবে, কাস্টমার পেমেন্ট দিবে। সো তোমার কাছ থেকে আমি যে রেটে নিব সেটাই আমি ইম্পোর্টারের কাছে সেল করে দিব। এই যেই রেটে তোমার কাছ থেকে নিচ্ছি সেই রেটে আমি ইম্পোর্টারের কাছে সেল করছি বলেই এখানে দেখেন ওভারহেড কস্টের কোনো কিছু নাই। তারপরে আমরা আগের ম্যাথে যে পার্সেন্টেজ গুলি দেখে আসছি এগুলি কিছুই নেই। তার মানে এখানে ব্যাংক মাঝখানে কোনো এডিশনাল প্রফিট করছে না, যেই রেটে অন্য ব্যাংক থেকে কিনছে সেই ব্যাংকে ইম্পোর্টারের কাছে সেল করে দিচ্ছে। আর যেহেতু ইম্পোর্টারের আলটিমেট ইম্পোর্টার ফান্ডটা রিসিভার ইম্পোর্টার, দ্যাটস ওয়াই ব্যাংক এখানে সেলিং রেট অ্যাপ্লাই করে ফান্ডটা সেল করবে। 696 হচ্ছে এক্সপোর্টার, এক্সপোর্টার বলা আছে ইউর এক্সপোর্টার, মানে এটা হচ্ছে আমার মনে হয় ম্যাথের সংখ্যা ছাড়া সবকিছু একরকম। ওই 96 এর ম্যাথটাই মনে হয় 98তে বা 99তে আসছে হয়তো। সো এখানে আমরা বিট রেট আস্ক্রেট করেছি, বাট এগেইন এখানে শুধু বিট রেট দরকার, আস্ক্রেট দিয়ে করার দরকার নাই। আর এখানে অন্যান্য ইনফরমেশনগুলি সব অ্যাড করে আমি সলিউশন করে মাইনাস করে দিলেই আমার মোটামুটি ম্যাথটা হয়ে যাবে। অ্যাগেইন এখানে অ্যামাউন্ট টু বি পে, এখানে অ্যাপ্রক্সিমেট লেখে নেই, বাট অ্যাপ্রক্সিমেটটা আপনারা বাদ দিতে পারবেন না, সবসময় অ্যাপ্রক্সিমেট বাদ দিবেন, মানে অ্যাড করবেন। Based on the following information, please calculate the buying and selling rate of Bangladesh টাকা as per Japanese yen। এটা শুধু ক্রস রেট বের করতে বলেছে, কিছু না, শুধু ক্রস রেট। দুইটা রেট দেওয়া আছে, আপনি ক্রস রেট বের করবেন। এই যে ক্রস রেট করেছি, বিড রেট এবং আস্ক রেট দিয়ে আমরা ক্রস রেট কভার করেছি। 97-এ যেটা, এটা হচ্ছে ইম্পোর্ট রিলেটেড মেইন ম্যাথ, এবং আমি এইটা অন্য জায়গা থেকে নিছি আপনাদেরকে বোঝানোর জন্য যে দেখেন ইম্পোর্ট রিলেটেড ম্যাথ প্রশ্ন পড়ছে। ইউর ইম্পোর্টার want to book for a payment of 90 days এলসি অ্যামাউন্ট। আপনার একজন ইম্পোর্টার কোন একটা পেমেন্টে 90 ডেজ পরে একটা পেমেন্ট দিবে, এটা এখন আপনার কাছে বুক করতে বলছে, মানে আপনি তার কাছে সেল করবেন। সিম্পল কথা, ইউরো 25,000, ক্যালকুলেট দ্য এক্সচেঞ্জ রেট টু ডিল উইথ দ্য ইম্পোর্ট পেমেন্টের জন্য আপনি ডিল করবেন, মানে আপনি তার কাছে সেল করবেন। হাউ মাচ ডাজ দ্য ইম্পোর্টার হ্যাভ টু পে টু ইউর ব্যাংক, ইম্পোর্টার আপনাকে কত টাকা দিবে। প্লিজ ইউজ দ্য ফলোইং ইনফরমেশন বলা আছে ইউএসডি 1 বিডিটি, এটা তার মানে ইউএসডি 1 সমান বিডিটি। এটা আমার এখানে ডেফিনেটলি বিড রেট দরকার নাই, আস্ক রেট। এখানে ওনারা আবার খুব শর্টকাট করে করেন, শর্টকাট করে করছেন, আমি ওইটুকু বাদ দিয়ে দিছি। যদিও আমি ক্রস রেট করলাম, ক্রস রেট বিড রেট এবং আস্ক রেট দুইটাই করলাম। মাই ডিটারমাইন্ড প্ল্যান হচ্ছে আস্ক রেট। সো এইটা নিয়ে আমি কাজ করবো 119, ওভারহেড চার্জ 119 দিয়ে কাজ করেছি। তারপরে হচ্ছে ওই তিনটা জিনিসের পিএনআর তিনটা যোগ করেছি, যোগ করলে এই রেট হলো। যেহেতু এটা আস্ক রেট তাহলে আমরা জানি রেটটা বাড়বে, তার মানে অরিজিনাল যে ক্রস রেট বের হয়েছে সেটার সাথে এটা যোগ হবে, ফাইনালি সেই অ্যামাউন্টের সাথে এটা যোগ হলো, যোগ হওয়ার পরে 120 হলো।
120-এর পরে এবার আমি ওই রেটটাকে গুণ করে দিলে আমার রেজাল্টটা বের হয়ে গেল। এইটা স্যার আমি আমাদের 99 পর্যন্ত ম্যাথ করা হয়েছে। 100, স্যার 101, একটা কোশ্চেন আছে স্যার। 102 এই তিনটার ম্যাথ আমরা করি নাই। হ্যাঁ বলেন। স্যার কোশ্চেনটা হলো যে আপনি বলছেন যে ওখানে ডে এর কথা থাকবে না ইম্পোর্টের ক্ষেত্রে। হুম এখানে তো 90 দিন দেওয়া আছে যে এলসির ইউরো। 90 এবারে দিন দেওয়ার ওভারহেড কস্ট, হ্যাঁ ওভারহেড কস্ট আছে স্যার, আচ্ছা ইন্টারেস্ট রেটও দেওয়া আছে স্যার। ওকে। এটা কেন দেওয়া আছে? এইটা আবার এখানে একটা একটা মানে ইম্পর্টেন্ট কথা এখানে বলেছে যে ইউর ইম্পোর্টার ওয়ান্ট টু বুক ফর পেমেন্ট অফ 90 days এলসি। আপনার কাছে এখন বুক করবে। হ্যাঁ, সো আপনার কাছে যদি এখন ফান্ড বুক করে আপনার অন ম্যাচুরিটিতে, তার কাছ থেকে তো আপনি প্রফিট না নিয়ে কি বুক করবেন? আপনার কাছে আমি এখন কোন একটা বিল 3 মাস পরে পেমেন্ট দিব, আপনি কি এখন বলবেন যে না তাহলে আজকে রেট যেটা আছে এটাই ঠিক করি, 3 মাস পরে রেট বাড়লে কমলে এটা আমি রিস্ক নিব, এটা কি নিবেন? ডেফিনেটলি না নিবেন না, স্যার। নিবেন না। সো ইম্পোর্টারও তার ফান্ড যদি বুক করে তাহলে সে দিতে পারে। আমরা একটু আগে যে ম্যাথটা বলছি যে ওভারহেড চার্জ অন্যান্য জিনিসগুলি অ্যাড করে নাই, ওখানে হয়তো এমন ঘটনা তো ইভেন্ট হতে পারে যে ইনস্ট্যান্ট পেমেন্ট দিবে, আমি কাজ মানে বিডিটি নিয়ে আসছি, ভাই আমাকে একটু ডলারটা কিনে দেন, আমি ইনস্ট্যান্ট পেমেন্ট দিয়ে দিতে পারি, যাতে দিয়ে দিতে পারি। মাঝখানে যেহেতু প্রশ্নেই কোনো কিছু আর এডিশনালি বলে নাই, তাহলে আমিও ধরে নিচ্ছি যে মাঝখানে ব্যাংক আর কোনো প্রফিট করে নাই। ঠিক আছে, বুঝতে পেরেছি আমি। ইম্পোর্ট নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এনি কনফিউশন? এনি কনফিউশন? ওয়ান অফ ইউর এক্সপোর্টার, 100তে এক্সপোর্টারের ম্যাথ আসছে, কোনো ওয়ার্ডিংই চেঞ্জ নাই, হুবহু একরকম, হুবহু একরকম। এখানে একজন ওই ভাইয়া প্রশ্ন করেছেন যে ওভারহেড চার্জের কথাটা দেখেন। হ্যাঁ, এখানে 60 দিনের বিল, 10 দিন ট্রানজিট, তার মানে 70 দিন। প্রফিট মার্জিন হচ্ছে এত পার ইউরো, প্রফিট মার্জিনটা হচ্ছে এত পার ইউরো। ব্যাংক চার্জ যেটা ওভারহেড চার্জ না দিয়ে ব্যাংক চার্জ কথাটা লিখতে পারে। ইন্টারেস্ট রেট 13%, আগের ম্যাথে আমাদের ছিল 7%। এজিএম ডেট 360 ডেজ, এত এটা ক্যালকুলেশন করতে বলেছে। এইখানে এখন পর্যন্ত আমরা 3 ধরনের ম্যাথ করেছি: ইম্পোর্ট রিলেটেড ম্যাথ, এক্সপোর্ট রিলেটেড ম্যাথ এবং ক্রস রেট রিলেটেড ম্যাথ। আরেকটা ম্যাথ আছে যেটা 101-এ আসছে, 102-তে আসছে। সেই ম্যাথটা আমরা দেখবো, ছোট্ট একটা ম্যাথ। মানে আমাদের 4 ধরনের ম্যাথ করতে হবে শুধু, একটা হচ্ছে ইম্পোর্ট রিলেটেড ম্যাথ, একটা হচ্ছে এক্সপোর্ট রিলেটেড ম্যাথ, তারপর হচ্ছে ক্রস রেট রিলেটেড ম্যাথ। ক্রস রেট রিলেটেড ম্যাথটা তো বেসিকলি ইয়েতেই পড়ে যাবে, ক্রস রেট রিলেটেড ম্যাথটা তো বেসিকলি আমার ওই ইম্পোর্ট এক্সপোর্টের ওই ম্যাথের ভিতরেই পড়ে যাবে, সো এটা নিয়ে আমাদের কোনো কিছু হ্যান্ডেল করার দরকার নাই। 100-তে, 101-এ বা 102-তে এইরকম একটা ম্যাথ আসছে, লাস্ট বারও আসছে এরকম, এই যে জাস্ট এটা সিম্পল ম্যাথ, কোনো ক্যালকুলেশনই পড়ে না। এটা এটা শুধু আপনাকে ঘাবড়ানোর জন্য বলে, বাইং রেট এবং সেলিং রেট রিলেটেড ইস্যু দিয়ে। দ্য ঢাকা ফরেন এক্সচেঞ্জ স্পট রেট ইজ বিডিটি ইউএসডি এত সমান এত, ক্যালকুলেট দ্য টিটি ট্রেড বাইং রেট অলসো কল দ্য ওডি সাইড রেট। টিটি বাইং রেট এবং ওডি সাইড রেট একই কথা। অ্যান্ড টিটি ট্রেড সেলিং রেট অলসো কল্ড দ্য বিসি সেলিং রেট, অ্যাজিউমিং দ্যাট দ্য ট্রেড চার্জ ইজ এত এত ফর এভরি ইউএস ডলার। মানে ট্রেড প্রসেসিং একটা চার্জ আছে, সো ট্রেড প্রসেসিং যে চার্জটা আছে ইউএসডি যদি 119 থেকে এটা ধরি, ব্যাংকের বাই রেট হচ্ছে এত, ব্যাংকের সেল রেট হচ্ছে এটা, তাহলে আমরা যদি ক্রস রেট করি ইউএসডি স্ল্যাশ জিপিওয়াই আমরা যদি করি, তাহলে ইউএসডি স্ল্যাশ জিপিওয়াই আমরা আমাদের মতো করে কাজ করার পরে রেট বের হবে, ক্রস রেট বের হবে। ইউএসডি স্ল্যাশ জিপিওয়াই ক্রস রেটটা বের হবে। ক্রস রেটের পরে ফর্মুলা হচ্ছে যে যখনই আমি ক্রস রেটটা বের করব সেই রেটের সাথে যেই রেটটা মানে আমি এই এই জায়গাটুকুর ক্ষেত্রে শুধুমাত্র 0.055 এইটুকুর একটা ছোট্ট ক্যালকুলেশন এখানে অ্যাড করতে হয়, শুধু একটা ছোট ক্যালকুলেশন অ্যাড করতে হয় যে এই চার্জটা আমি আসলে কোন দিকে কোনভাবে অ্যাড করবো। এই যে ট্রেড প্রসেসিং ফির যে চার্জটা আছে সেই চার্জটা আমি কিভাবে ডিল করব সেটার কথা বলা থাকে এখানে। ব্যাংক ব্যাংক সেলিং রেটের কথা আসছে, জিপি সেলিং রেট হচ্ছে এত রেট হবে, মানে অ্যাজ ইউজুয়ালি ধরেন 119 থেকে এত যদি যায় তাহলে টিটি ফর্মুলার রেট হচ্ছে 119 থেকে আমি 0.500 মাইনাস করে দিলে যে অ্যামাউন্ট হবে সেটা হবে রেট। মানে এইটাকে আপনি
অন্য কোনো ওয়েতে কোনো পার্টে কোনো ম্যাথই নেই আসলে। এটা এটা হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র বাইং রেট থেকে এই যে চার্জটা আছে সেটা মাইনাস করবেন, সেলিং রেটের সাথে এই চার্জটা প্লাস করবেন, কারণ সেলিং রেটটা সবসময় বড় হয়, বাইং রেটটা সবসময় ছোট হয়। মানে আমার রেট দেওয়া আছে, আজকের দিনে রেট এটা বলা আছে, এই ফান্ডের এগেনস্টে খরচ হচ্ছে 0.50%, 0.50 পার ডলার। আপনি যদি বাই করতে যান তাহলে ওই খরচটা মানে কমাই দিবেন, বাই করতে গেলে আপনি কমাই দিবেন, আর যখন সেল করতে যাবেন তখন ওই খরচটা জাস্ট অ্যাড করে দিবেন। আমার বাইং রেট হচ্ছে এটা, সেলিং রেট হচ্ছে এটা। আমি যখন বাই করতে যাব তখন এইটা থেকে আমি ওই যে 0.50 ট্রেডের যে কস্টিং আছে সেটাকে মাইনাস করে দিব, 119 হলো বাইং রেট। আমি যখন সেলিং রেট করব তখন আমি আবার ওই কস্টিংটাকে যোগ করে দিব, কারণ আমার এটা প্রসেসিং ফি, কস্টিংটাকে যোগ করে আমি সেলিং রেটটা বের করে দিব। এটাতে আর কোনো ম্যাথ নাই, শুধু $50 বিয়োগ $50 যোগ, এই ম্যাথ। ক্রস রেট, অন্য কোনো রেট, কোনো ধরনের কোনো কাজ এই ম্যাথে করতে হয় না। তার মানে ভাইয়া এখানে এই যে ফর্মুলা শব্দটা থেকে এইটুকুই মেয়ে, তাই তো? এইটুকুই লাস্ট ম্যাথ, এই অংশ। জাস্ট এইটুকুই ম্যাথ। মানে এটা শুধু আপনার ওই যে আমরা শুরুর দিকে যে কনসেপ্টটা পড়েছি, বাইং রেট অলওয়েজ কমবে, সেলিং রেট অলওয়েজ বাড়বে। কমবে কতটুকু? প্রসেসিং ফি এতটুকু দেওয়া আছে, তাহলে বাইয়ের ক্ষেত্রে এতটুকু কমবে, সেলের ক্ষেত্রে অতটুকু প্রসেস বাড়বে, এই অ্যান্সার। ঠিক আছে, এটা 101-এ আসছে, 102-তে আসছে। ওকে, এখন আপনাদের জন্য কাজ, আমাদের ম্যাথ শেষ, কাজ শেষ, পড়া শেষ। এখন আপনাদের জন্য কাজ, সেটা হচ্ছে আপনারা এবার কি করবেন। আমরা বেটার হয় সবাই একটা প্র্যাকটিসে যদি থাকি, 96 থেকে 102 আপনাদের কোয়েশ্চেন আমি শেয়ার করেছি সবার সাথে। 96, 97, 98, 99, 100, 1, 2, 7টা বোর্ড, নিয়ার অ্যাবাউট 14টা ম্যাথ। সো আমি এক্সপেক্ট করছি যে 14টা ম্যাথ, সবগুলি ম্যাথ করার দরকার নাই, সবগুলি ম্যাথ করার দরকার নাই। আমি আমি ধরেন, যদি আপনি যদি মনে করেন যে এক্সপোর্টারের ম্যাথটা বাদ দিবেন, এক্সপোর্টারের একটা ম্যাথ করবেন, ইম্পোর্টারের একটা ম্যাথ করবেন, এই কারেন্সির যে দুইটা ম্যাথ আছে 101 এবং 102-এ, আমরা একটু কোয়েশ্চেনটা ওপেন করি, হ্যাঁ, তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। ভাই আমি আমি একটা কোয়েরি ছিল আমার। জি, সেটা হচ্ছে যে আপনি যে ম্যাথটা দিয়েছেন আমাদেরকে শীট, ওই শীটে কিন্তু 101 এবং 102 এর কোশ্চেন দুইটা কিন্তু নাই। আমি তো এটা করি নাই, ওটা নাই, কারণ হচ্ছে আমরা ওটা করি নাই, ওটা তো আপনাদের জন্য রেখে দিয়েছি, ওকে, আমি আমরা করি করব, নাই। কিন্তু কোশ্চেনটা তো একটু পেলে মনে হয় ভালো হতো। কোয়েশ্চেনটা কোয়েশ্চেনটা তো আপনাদের গ্রুপে দেওয়া আছে, হ্যাঁ, আমি আবার এখন শো করছি, কোয়েশ্চেনটা আপনাদের গ্রুপে দেওয়া আছে, হয়তো আপনি একটু পরে জয়েন করেছেন কিনা। আমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, এই হচ্ছে ফরেন ট্রেডের জাকির ভাই প্রিভিয়াস ইয়ার। গ্রুপে এটা দেয়া নাই, কোশ্চেনটা দেখিনি। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিব। সো আপনাদের জন্য, জাকির ভাই, কোশ্চেন দেওয়া আছে, বারে বারে একই জিনিস রিপিট করলে আমাদের সমস্যা হবে কিন্তু সবাই। হ্যাঁ, এই যে আমি বলছি না যে কোয়েশ্চেন দেওয়া আছে, এটা কোয়েশ্চেন দেওয়া আছে, আমরা প্রথম দিনেই কোয়েশ্চেনটা দিয়েছি। আচ্ছা, আমরা একটু দাগ দিয়ে দিই আপনাদের কোনটা কোনটা করতে হবে আপনাদের, হ্যাঁ। জাকির ভাই কোশ্চেন দিয়েছেন, কিন্তু কোশ্চেনটা ওই যে 7 পেজের যেটা দিয়েছেন সেটা 110 পর্যন্ত আছে আর কি, লাস্ট 100 পর্যন্ত কোশ্চেন দেয়া আছে, 101 আর 2 নাই। 101 আর 2, এই যে ভাই আমি ওপেন করলাম 100টা, এই যে 7th 102 আমি যেটা ওপেন করেছি। আচ্ছা, আমি দিয়ে দিব, সমস্যা নেই ভাইয়া, আমি দিয়ে দিব। এই যে এটা হচ্ছে গত বছরের কোয়েশ্চেন, ঠিক আছে। সো এটা হচ্ছে গত বছরের, এইখানে ম্যাথ আসছে, ইউর ইম্পোর্টার ওয়ান টু বুক ফর পেমেন্ট অফ 90 days। পড়ে আসছেন না বলেন তো, আমরা একটু আগে ডিসকাস করেছি যে 90 days-এর কথাটা বলে আসছেন না, যে ভাইয়া যে একটু আগে আমাকে বললেন যে ভাইয়া আপনি বললেন ইম্পোর্টের ক্ষেত্রে ইয়ে হবে না, এই 90 days হবে না, সেই ম্যাথ, হুবহু ম্যাথ। শুধু ওখানে সমস্যা হচ্ছে ইউএসডি বা ইউরো নিয়ে কথা ছিল, এখানে C1 মানে চাইনিজ ইয়েন নিয়ে কথা, আর কোনো পার্থক্য নাই। আর এখানে নতুন করে আপনাকে একটু পেঁচানোর জন্য লিখছে ইন্টারেস্টের সাথে ব্র্যাকেটে সোয়াপ। সো এটা আসলে ইম্পোর্ট, তাই না, এটা ইম্পোর্ট। জাকির ভাই একটু ইন্টারাপ্ট করি, এই কোশ্চেন আছে, ঠিক আছে, আমি ভাবছি আপনি যে শীট দিয়েছেন সেই হ্যাঁ, শীটে 100 পর্যন্ত ছিল আর কি। হ্যাঁ, না, হ্যাঁ, আমি 100 পর্যন্ত ছিল, এটা ইম্পোর্ট। জি। সো এটা আপনারা করবেন একটা, হ্যাঁ, একটা ম্যাথ, ক্যালকুলেট দ্য বাইং অ্যান্ড সেলিং রেট অফ জাপানিজ ইয়ন, এটা হচ্ছে ক্রস রেট। সো ক্রস রেট আমি বাদ দিব না, ক্রস রেটটা করব। এটা হচ্ছে দুইটা, এটা হচ্ছে 1 নম্বর ম্যাথ,
এটা পিকুইলিয়ার কোন স্টেপে, এগুলি নিয়ে আমার কোনো পিকুইলিয়ার না। এখানে যে ভাইয়া মনে করছেন যে ভাইয়া হুইচ ওয়ান ইজ নিউ, এই যে ইন্টারেস্টের পরিবর্তে কখনো কখনো সোয়াপ কথাটাও বলে দিতে পারে। এখানে আবার ওভারহেড চার্জে লিখছে, এটা চেঞ্জ করে নাই। সো ইন্টারেস্টের পরিবর্তে সোয়াপ কথাটা বললেও আসলে একই রেট হবে। এটা হচ্ছে আমার এই ম্যাথ থেকে জানার ইস্যুস। আর এইটা হচ্ছে আমার 2 নাম্বার ম্যাথ। সো এটা শুধু ক্রস রেট, এটা আমি পারি। এটা হচ্ছে 3 নাম্বার ম্যাথ, যেটা একটু আগে আমি করে আসছি, মানে পৃথিবীর সবচেয়ে সোজা ম্যাথ। কি, এইটা থেকে 50 মাইনাস করবো, এটার সাথে 50 যোগ করবো, তাইলে হয়ে যাবে। এটা গেল 7th। এখন পর্যন্ত 3টা ম্যাথ হলো আমাদের। আপনাদের আজকে রাত্রে ট্রেড ফাইন্যান্সের সাজেশনটা দিব, হ্যাঁ। সাজেশনটা ফাইনাল হয়েছে, জাস্ট আপনাদের ক্লাসের পরে দিয়ে দিব রাতে। এটা হচ্ছে ইউর ইম্পোর্টার ওয়ান টু বুক ফর পেমেন্ট 90 days CNY। হুবহু ম্যাথ দিয়েছে, শুধু এইটা ছিল, ওখানে ছিল হচ্ছে মনে হয় 40। স্যার কি পরিমাণ ভালো, চিন্তা করেন। এখানে ছিল CNY 4 লাখ, আর পরের ম্যাথে CNY হচ্ছে 2 লাখ। দিস ইজ দ্য ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। আচ্ছা, যারা অ্যাকাউন্টিং এ জয়েন করেছেন আপনারা একটু হোল্ড করেন, আমার একটু ক্লাসটা শেষ হলে আমরা জয়েন করব। সো 6th, তাহলে 6th আমি এটা ম্যাথটা কমপ্লিটলি করতে চাচ্ছি না, কারণ এটাতে কোনো ওয়ার্ডিংও চেঞ্জ নাই। ইভেন দো ইন্টারেস্ট রেট সোয়াপ রেটও কোনো চেঞ্জ করে নাই। সো এইটা আমি করব না। আমি এই ম্যাথটাতে যাচ্ছি, যেহেতু এটাও চেঞ্জ করে নাই। এটা 4 নম্বর দিব আমি, এবং এইটা 5 নম্বর। কিভাবে হুবহু একটা ম্যাথ দেয়। ওকে, 5। আচ্ছা, 5 তো এটা এটা দেওয়ার দরকার ছিল না, হুবহু একই ম্যাথ। 5, 1 of your এক্সপোর্টার 6, এটা এক্সপোর্টারের। সো এটা করতে হবে। বাবারে, এটা আবার একটা ম্যাথ দিয়েছে, বরাবর এটা ভদ্র। তারপরে 6টা গেল এখন পর্যন্ত। এটা হচ্ছে 98। টাইম ইজ নট এ 6, 1 of your এক্সপোর্টার ইজ এত, ইয়েরও এত। এখানে কোনো ওয়ার্ড চেঞ্জ নেই, সো আমি এটা করব না। 6টাই থাকলো আমার। এইখানে নতুন করে 1 of your ইম্পোর্টার ওয়ান টু বুক ফর পেমেন্ট এত, ইউরো দিয়ে করছে। হ্যাঁ, সো এখানে ওই যে ইন্টারেস্ট রেট সোয়াপ এভাবে বলছে, এটা তো করার দরকার নাই, কারণ হুবহু এক ম্যাথ, শুধু সংখ্যাগুলি চেঞ্জ হবে, শুধু সংখ্যাগুলি চেঞ্জ হবে। দেন এটা করি। এটা হচ্ছে আমার, মানে আমি ক্রস রেটের ম্যাথগুলি করলে আইডিয়াটা ছোট ম্যাথ, তো আইডিয়া জেনারেট হবে। 7, 96th। ইউরো ইম্পোর্টার বাই টু ক্যালকুলেট ইন্টারেস্ট ওভার রেট, এইটা 7-এর পরে 8 করব আমি, এটা রাখবো 8। এটা ক্রস রেট, যদি মনে করেন কেউ, আমি করে দিলাম, রাখলাম 9। এই টোটাল 9টা ম্যাথ হয় আপনাদের। এই 9টা ম্যাথ করলে মোটামুটি হবে। কেউ যদি সবগুলি করতে চান করতে পারেন, কেউ ক্রস রেট যেটা আছে সেটা বাদ দিতে পারেন। কেউ ইম্পোর্টের একটা ম্যাথ, এক্সপোর্টের একটা ম্যাথ, বাইং এবং সেলিং রেটের একটা ম্যাথ, এবং ক্রস রেটের একটা ম্যাথ, কেউ যদি এই 4টা ম্যাথ করেন এনাফ। তাহলে আমি এবার শর্টকাট করে দিচ্ছি। কেউ যদি মনে করেন যে ভাইয়া আমি শুধু এই 4টা ম্যাথ করতে চাচ্ছি, আমার কোনো অসুবিধা হবে কিনা, না কোনো অসুবিধা হবে না, যদি আপনি বুঝে বুঝে করেন। প্রথমত, এইটা মাস্ট একটা, এইরকম করে 99-তে যেটা আসছে ওইটা ইম্পোর্টের 2টা, আর এইটা মাস্ট, এটা মাস্ট 2টা। ক্রস রেটের জন্য একটা দিলাম আমি, একটা ম্যাথ রাখলাম আর বেশি রাখলাম না। তাহলে এখন পর্যন্ত 3টা সিলেক্ট করছি।
তারপরে সিক্সথে বউ আসছে, এগুলি দেখবো না টোটালি। ফিফথ মানে হচ্ছে 99, তাই না? 99-এ ওয়ান টু সেল এত ইউএসডি, এক্সপোর্টারের ম্যাথ। এটা এক্সপোর্টারের ম্যাথ, আমরা তো শুরুর দিকে যেটা দেখেছি সেটা হচ্ছে ইম্পোর্টারের ম্যাথ ছিল। এক্সপোর্টারের একটা ম্যাথ করবে, এটা 60 ডেজের কথা বলা আছে এক্সপোর্টারের। এখানে একটা ম্যাথ থাকবে, ওই যে বহুল বিতর্কিত যে ম্যাথটা, সেটা সাপোজ ইউ ওয়ান্ট টু পারচেস, এই যে এই 5টা ম্যাথ ডান দিকে স্টার্ট দেওয়া যে 5টা ম্যাথ, শুধুমাত্র এই 5টা ম্যাথ করবেন, আর কোনো ম্যাথ করতে হবে না, শুধুমাত্র এই 5টা ম্যাথ। 5টা ম্যাথ যেহেতু, তাহলে আপনি তো নিজের মতো করে একটু করে ফেলতে পারবেন। ইম্পোর্টের 2টা, এক্সপোর্টের একটা, বাইং এবং সেলিং রেটের একটা, ক্রস রেটের একটা, এই হচ্ছে 5টা ম্যাথ ফাইনাল। সো যারা কমপ্লিট করতে পারেন করে ফেলবেন, উইদিনে 1 দিন 2 দিনের মধ্যে করে ফেলবেন, করে ফেললে ম্যাথের কাজ শেষ। এই 5টাই হচ্ছে আপনাদের ফাইনাল পরীক্ষার সাজেশন, আর কোনো এডিশনাল কোনো ম্যাথ নাই, কোনো নিয়ম নাই, কোনো কিছু নাই। যারা শেষ করতে পারবেন তারা একটু আমাকে কনফার্ম করবেন। ছবি দিতে চাইলে ছবি দিতে পারেন, তবে গ্রুপে দিলে অনেক বেশি ছবি হয়ে যাবে। অথবা অথবা দিতে পারেন, ওটা তো আপনাদেরই গ্রুপ, ওইখানে দিতে পারেন, তাহলে অন্যজন রিচেক করতে পারবে, অন্যজন দেখতে পারবে কারো কোনো প্রবলেম হলে। বাট এভরিওয়ান রিকোয়েস্টেড, প্লিজ আপনি সিরিয়াল করে আপনার মতো করে এই 5টা ম্যাথ করবেন, ঠিক আছে? জাকির ভাই, আর আপনি করার 5টা ম্যাথ। পরে আমি একটা শীট, যে শীটটা দিব শুধুমাত্র এই 5টা শীটের 5টা ম্যাথেরই শীট দিব এর পরে, মানে ফুল থরলি শীটটা দিব না। শুরুর অংশটা থাকবে, আর এই 5টা ম্যাথের সলিউশন থাকবে, এটাই হচ্ছে আমাদের ফাইনাল ম্যাথ সাজেশন। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেন? আমরা জাকির ম্যাথ ভাই, করার সময় প্রশ্নটা আগে লিখে তারপর আনসার করে এইভাবে করবো, নাকি আপনি যে শীটটা দিবেন ওই 1 2 3 করে ভাবে করবো? এক না, আপনি মানে ওই শুধু উপরে বোর্ডটা লিখে দিলে হবে, কোন বোর্ডের অ্যান্সারটা লিখছেন, তাহলে তো প্রশ্ন তো আমার কাছে আছে, সবার কাছেও আছে। প্রশ্ন লিখে আবার অতিরিক্ত সময় নষ্ট করার দরকার নাই, ভাইয়া ঠিক আছে? ভাইয়া আমি দুই একটা ম্যাথ, 3টা ম্যাথ পাঠিয়েছিলাম আপনাকে বাংলাতে, একটু হ্যাঁ, কাইন্ডলি দেখবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে। বাংলা তো হয়তো অনেক কিছু আপনার সংযোজন থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ওকে ভাইয়া। ওকে, ঠিক আছে। ভাইয়া একটা ম্যাথে দেখেছিলাম ওই যে ট্রানজিট পিরিয়ড, এটা একটু বলবেন কি জিনিস? আমি এই ট্রানজিট জিনিসটা বুঝি পিরিয়ড হচ্ছে, মানে ধরেন আমার বিল তো 60 দিন, হ্যাঁ। আমাদের আপনারা যারা ট্রেডে কাজ করেন একটা ওয়ার্ড জানেন, ওই যে ধরেন ডকুমেন্ট আসছে, এরা ডকুমেন্ট চেক করার জন্য 5 ব্যাংকিং ডেজ সময় পাবে, তারপরে হচ্ছে 5 ব্যাংকিং ডেজের মধ্যে আবার শুক্র শনিবার থাকলে আরো 2 দিন বেড়ে যাবে। অর্থাৎ ওই ডকুমেন্টটা হাতে আসার পরে পেমেন্ট পর্যন্ত প্রসেস হতে আরো এই ট্রানজিট পিরিয়ডের সময়টা লাগবে, এটাকে বলা ট্রানজিট পিরিয়ড। তো যেটা সবসময় আমরা ওই ডেটটা টেনরের সাথে যোগ করে দিতে হবে, কারণ আলটিমেটলি ওই টেনরের সাথে এতদিন পরেই সেই পেমেন্টটা পাবে। বুঝতে পেরেছি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা শেষ করলাম। কারো কোনো 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 অসুবিধা নাই তো? এনি ওয়ান? কেউ জাকির কি ভাই আছে? একটু আচ্ছা লাইভ ক্লাসের রেকর্ডিংটা একটু শেয়ার করে দেন প্লিজ, আমি আজকে জয়েন করতে আসলে পারিনি ক্লাসটাতে। ভাইয়া ভাইয়া আমিও জয়েন করতে পারি নাই ঠিক সময়, আমার ইলেকট্রিসিটি ছিল না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব। ক্লাসের যে ইনস্ট্রাকশন থাকবে ওইটা একটু ফলো করতে হবে সবাইকে, ঠিক আছে? জি, রেকর্ডিং ক্লাস দেখে যদি বুঝতে না পারি তখন আপনি একটু হেল্প করবেন। জি শিওর। ভাইয়া আমাকে একটু করে দিও। প্রফিট মার্জিনটা একটু বলা যাবে? প্রফিট মার্জিনটা কি এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাকি প্রফিট, আমরা পরে থিওরিতে না 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 না, কোনো সমস্যা নাই। প্রফিট মার্জিনটা আসলে বলার চেষ্টা করে যে এইখান থেকে আমরা অনেক সময় আপনার কাস্টমারের যখন বিল পেমেন্ট করি, তখন আমরা একটা কমিশন নেই না, একটা কমিশন নেই না কাস্টমারের কাছ থেকে, যে আপনার মানে আপনার এই বিলের যতদিন আমার কাছে এই টেনরের এতদিন থাকলে এইটার জন্য আমি ইনকাম আকারে এত টাকা নিব। এটা হচ্ছে প্রফিট মার্জিনটা, জাস্ট ওইটা। ভাইয়া মানে এটা কি এক্সচেঞ্জ গেইনটা? এক্সচেঞ্জ গেইন হতে পারে, এক্সচেঞ্জ গেইন হতে পারে, আবার এমন হতে পারে যে আপনার এই বিলটা যদি আমি ডিল করি, তাহলে যত দিনের জন্য ডিল করব তত দিনের জন্য 7%, 13%, 20% আকারে আমি ইন্টারেস্ট নিব। পরীক্ষার হলে কখনো এটা নিয়ে মানে ঘাবড়ানোর দরকার নাই যে এটার ভিতরে কোনোটা কি আবার -10s হবে কিনা, না, সব
যত কস্টের কথা বলবো সব যোগ করে দিতে হবে, যোগ করে ফাইনালি আমি ডিসিশন নিব যে এটা বাইং রেটের হিসাবে করছি না সেলিং রেট। বাইং রেট হলে মাইনাস করে দিব ওভারঅল অ্যামাউন্টটা, আর সেলিং রেট হলে ওভারঅল অ্যামাউন্টটা যোগ করে দিব, এই আর কিছু না। ভাই আমার একটা প্রশ্ন করেছিল আর কি, জানা জানি জি কথা বলছিলাম। হ্যাঁ ভাইয়া বলেন কোয়েশ্চেন। কোশ্চেনটা হচ্ছে যে ওই লাস্টে যে হোমওয়ার্ক লেখা আছে 100তম যে এক্সামিনের কোশ্চেনটা, ওইটা আমি সলিউশন করছিলাম আর কি। সলিউশন করে দেখি যে আমার কিছু ডিফারেন্স আছে এরর থেকে 140 টাকার মতো। এখন এগুলো কোনো সমস্যা নাই তো রেজাল্টে? কত গ্যাপ হচ্ছে? 140 মানে 2,42,51,680 তো আমার অ্যাকচুয়ালি হওয়ার কথা 2,42,51,820। তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে রেজাল্টে? না 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 না, কোনো সমস্যা নেই। আপনি দশমিকের পরে 4 ঘর নিয়ে করবেন, আপনার ক্যালকুলেশন ঠিক থাকলেই হলো, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, করতে হবে। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? জি জাকির ভাই, একটা ছোট্ট কোশ্চেন প্লিজ। জি সেটা হচ্ছে যে ফাইনালি যে আমরা সেভেন্থ যে কোশ্চেনটা দেখলাম, সেভেন্থ এক্সামের 6 এর বি, যেটা হুম ঢাকা স্পট রেট, তাই হুম না? হুম ওখানে আমরা যে স্পটে যেটা বলা আছে যে USD 1 ইকুয়াল টু BDT 120 পয়েন্ট সামথিং আর 121 পয়েন্ট সামথিং, এই 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 ভ্যালুর সঙ্গে তো আমরা 0.50 যোগ করছি আর বিয়োগ করছি, তাই হুম না? হুম 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 ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা শেষ করব। থ্যাংক ইউ সো আচ্ছা মাচ। ভাই, হ্যালো। আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ ভাই, আমার কথা শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে। হ্যালো। জি শুনছি ভাইয়া। না, বিষয় হচ্ছে আমরা তো যারা নতুন আর কি admission, হয়ে ভর্তি হয়েছি, তাদের তো আসলে গ্রুপে যে যুক্ত করার বিষয়টা আর এই রেকর্ডেড ভিডিওগুলো যদি আমরা পাই, তাহলে ধরেন পরবর্তীতে আবার দেখে জিনিসটা আহ, বোঝা যায় আর কি। হ্যাঁ, আপনি তো এই জয়েন করেছেন জিনিসগুলো কখন? আজকে জয়েন করছি তো। কখন? আজকে সন্ধ্যার সময় মানে আচ্ছা আমি সবই দিয়ে দিব, সব রেকর্ডই দিয়ে দিব আপনাকে, অসুবিধা নেই। ঠিক থ্যাংক ইউ আছে। ভাই। জি 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 জি। ওকে, তাহলে আমরা আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে শেষ করব। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, নো ইস্যুস। স্যার কারো কোনো ম্যাথ কোয়েশ্চেন চ্যাটটা যে ছিল, ম্যাথ গুলো একটু কাইন্ডলি আরেকটু যদি রিপ্লাই করতেন, কি? ইম্পর্টেন্ট বললেন। ম্যাথ গুলি যে বললেন 5টা করতে হবে, একটু পরে কারেন্ট ছিল না তো, লাস্টে জয়েন করছিলাম, একটু কাইন্ডলি যদি আপনি করান। ওই 5টার পাশে ডান দিকে এই কোয়েশ্চেন সেটটা তো আমি আজকে এখন আবার দিয়ে দিব। হ্যাঁ, এই যে এই স্টার চিহ্ন দেওয়া যে 5টা, এই যে ডান দিকে এই যে জি স্টার জি চিহ্ন যে দেওয়া যেটা, সেটা ঠিক আছে। জি জি জি। প্রত্যেকটা ডান দিকে স্টার চিহ্ন দেওয়া আছে। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।